নমস্কার। আপনারা অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন আপনাদের প্রিয় স্ক্যাটার থটস আপনাদের অডিও মাধ্যমে গল্প শোনানোর পাশাপাশি প্রিন্ট মিডিয়াতেও একটু জায়গা খুঁজে নেওয়ার চেষ্টা করছে। জন্ম হয়েছে ধী প্রকাশনীর। এতদিন যে ভালোবাসা ও আশীর্বাদ আপনাদের কাছ থেকে স্ক্যাটার থটস পেয়ে এসেছে, অনুগ্রহ করে তা থেকে ধীকেও বঞ্চিত করবেন না। আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা ছাড়া কিন্তু আমরা এক পাও এগোতে পারবো না। ধী প্রকাশনীর প্রথম বই হিসেবে খুব শিগগিরই আপনাদের কাছে আসতে চলেছে পল্লব হালদার রচিত অর্ক সমগ্র প্রথম খণ্ড। যার লেখা মিসির আলী ভালো নেই, ইলোকো ও চেকমেট আপনারা গল্পে শুনেছেন, তাঁরই সৃষ্ট একটি বিশেষ চরিত্র মনোবিদ ডক্টর অর্কর যাবতীয় অভিজ্ঞতার কাহিনী এইবার দু মলাটের মধ্যে। ডক্টর অর্ককে আশা করি আমাদের অডিও স্টোরি প্রেমী শ্রোতা বন্ধুরা এখন অনেকেই চেনেন। আমরা সানডে সাসপেন্সে ভয় গল্পটা শুনেছিলাম, মনে আছে? সে ছিল এই সিরিজেরই একটি গল্প। টিম স্ক্যাটার থটসের গল্প নির্বাচনের অনেক প্রশংসাই আপনারা করেছেন। তাই যদি ভরসা থাকে আমাদের কমিউনিটি সেকশনটা একবার ঘুরে আসতে পারেন, জানতে পারবেন এই অর্ক সিরিজ সম্বন্ধে অনেক কিছু। প্রি বুকিং লিঙ্কও দেওয়া আছে ওখানে। ভালো লাগলে আপন করে নেবেন আপনাদের এই নতুন বইটিকে। আর যারা বইটির কথা ইতিমধ্যেই জানেন আর সংগ্রহ করার জন্য উৎসাহী, তাদের কমিউনিটি পোস্ট অবধিও যেতে হবে না। এই গল্পের ডেসক্রিপশন বক্সেই রইল প্রি বুকিং লিঙ্ক। কথা দিচ্ছি আপনাদের, বইটি সংগ্রহ করলে আপনারা ঠকবেন না। আচ্ছা, এবার আসি আমাদের আজকের গল্প প্রসঙ্গে। দ্য উইন্টার গ্রিন ব্রাদার্স পরিচালিত কিছু ছায়া কিছু প্রহেলিকা প্রতিযোগিতার সেরা 10টি গল্পের মধ্যে আপনারা 2টি গল্প ইতিমধ্যেই শুনে নিয়েছেন। আজ রইল আরও একটি গল্প। প্রসঙ্গত জানাই, প্রতিযোগিতায় অংশ নেওয়া শতাধিক গল্পের মধ্যে লেখক পবিত্র ঘোষের বিচারে দ্বিতীয় স্থান লাভ করেছিল এই গল্পটি। আসুন শুনে নেওয়া যাক আমাদের আজকের নিবেদন, নন্দিতা রায়ের লেখা ক্রোধ সংহার। ল্যাব থেকে বেরিয়ে দ্রুত পা চালালো অর্ঘ। যত দ্রুত সম্ভব সেই স্থান ত্যাগ করতে চায়। কে জানে এসব ঝামেলার জন্য আজ আর কোনো বাস বা ক্যাব এদিকে আসবে কিনা। নিউজে বারবার বলছেই সময়ের সাথে সাথে উত্তেজনা ক্রমশ বাড়তে পারে। না, আর দেরি করে লাভ নেই, ওকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি। বড় রাস্তার কাছে এসে দাঁড়ালো। ও আর বাসের অপেক্ষা করেনি, উবের বুক করে নিয়েছে। গাড়িটা সামনেই আছে, আসছে। হঠাৎই হইচইয়ের আওয়াজ পেয়ে পাশের একটা গলির দিকে তাকিয়ে দেখল কিছু লোক পালিয়ে আসছে। তাদের মধ্যে কারোর পোশাক ছিঁড়ে গেছে, কারোর শরীর ক্ষতবিক্ষত, আর তাদেরকে লাঠি, ছুরি, কাচের ভাঙা টুকরো ইত্যাদি নিয়ে তাড়া করছে কিছু লোক। প্রচণ্ড ভয়ে অর্ঘ কাঁপতে লাগল। সঙ্গে সঙ্গে শুরু হলো মাথার মধ্যে তীব্র যন্ত্রণা। ও মুখ থেকে মাস্ক খুলে ফেলে জোরে জোরে শ্বাস নিতে লাগল। দুহাত দিয়ে মাথাটা চেপে ধরে হাঁটু মুড়ে মাটিতেই বসে পড়ল। শরীরটা খুব খারাপ লাগছে। এমন সময় পকেটে ফোনটা বেজে উঠল। কাঁপা কাঁপা হাতে কোনো মতে ফোনটা রিসিভ করতেই বুঝতে পারল গাড়ি এসে গেছে। শরীরের সমস্ত শক্তি একত্রিত করে কোনো মতে উঠে দাঁড়িয়ে এগিয়ে গিয়ে গাড়িতে উঠে বসে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যেতে বলল ড্রাইভারকে। এক মধ্যযুগীয় দৃশ্যপট। কয়েকজন পুরুষ ও মহিলাকে কোমরে দড়ি জাতীয় কিছু দিয়ে বেঁধে হিড়হিড় করে টেনে নিয়ে আসছে এক দশাশয়ী চেহারার ব্যক্তি। এই ব্যক্তির হাতের মধ্যে ধরা উলঙ্গ ধারালো তরবারিতে লেগে আছে কিছু শুকনো কালচে রক্তের দাগ। তার চোখের ক্রূর দৃষ্টি তার ভেতরের পশুত্বটাকে
আরও যেন বেশি করে ফুটিয়ে তুলছে। অপরদিকে ওই বন্দি দশায় থাকা মানুষগুলোর দেহ জীর্ণ এবং শীর্ণ, ঠিক গাছের ছাল জাতীয় এক প্রকার বস্ত্র দ্বারা পুরুষদের কোমর থেকে উড়ু পর্যন্ত ঢাকা ও মহিলাদের শরীরের ঊর্ধ্বাঙ্গের পোশাকটি একটু কারুকার্য করা এবং নিম্নাঙ্গের আবরণটি অনেকটাই পুরুষদেরই মতো। তাদের মধ্যে 3-4টি শিশুও রয়েছে, কেউ বা মায়ের কোলে। এই অসহায় মানুষগুলোর পায়ে বাঁধা রয়েছে ধারালো তার জাতীয় শেকল, যার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে গেছে তাদের পা। প্রত্যেকেই অতি কষ্টে তীব্র যন্ত্রণা সহ্য করে এক পা করে এগিয়ে চলেছে। অথচ সেই ভয়ানক দানবরূপী রক্ষীটির কোনো দয়া মায়া তো নেই, বরং তার সাথে পা মেলাতে না পারার জন্য সে মাঝে মাঝে তার হাতে ধরা দড়িটা, যা লোকগুলোর পায়ে বাঁধা শেকলের সাথে যুক্ত, সেটা ধরে হ্যাঁচকা টান দিচ্ছে। আর তাতে লোকগুলোর পা আরো বেশি করে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। বিত্রোসে এগিয়ে এলো সেই প্রহরীর দিকে। বিত্রোসেকে দেখে প্রহরী এক ব্যঙ্গাত্মক হাসি হাসল। বিত্রোসে লোকগুলোর দিকে একবার তাকিয়ে প্রহরীকে বলল ওই কোলের শিশুটাকে ছাড়িয়ে নিতে, আর পুরুষ ও মহিলাদের আলাদা আলাদা করে পুরুষদের কারাগারে আর মহিলাদের প্রধান পিপিল তিনের মহলে নিয়ে যেতে। লর্ড নিজেই বেছে নেবেন এদের মধ্যে কে কে তার শয্যা সঙ্গিনী হবে আর কারা মহলের অন্যান্য কাজে নিযুক্ত হবে। এই আদেশ দিয়ে বিত্রোসে এগিয়ে গেল। অন্যদিকে কতগুলো অসহায় মানুষ হাহাকার করে জীবন ও স্বাধীনতা ভিক্ষার আকুতি মিনতি করতে লাগল। কিন্তু কে শুনবে তাদের সেই আকুতি? তাদের এই উপজাতি গোষ্ঠী যুদ্ধে হেরে গেছে, আর এই তেনস্তিতলার নগরীর নিয়ম অনুযায়ী তারা এখন এদের দাস। তাদেরকে এখন মরণ কাল অবধি তেনচ্ছিতলার নগরবাসীকে সেবা দিতে হবে। 2 শতক ধরে তো এই নিয়মই চলে আসছে এই নগরীতে। যার সন্তান কেড়ে নেওয়ার হুকুম দিয়েছিল বিত্রোসে, ওই মহিলা চিৎকার করে বলল, আমি অভিশাপ দিচ্ছি, তোদের এই পাপ, স্বৈরাচারিতা আর মিথ্যে দম্ভ একদিন এই আভিজাত্যের প্রতীক তেনচিতিতলানকে ধ্বংসপ্রাপ্ত করে দেবে। কিন্তু উপস্থিত সবাই হো হো করে হেসে উঠল, আর অসহায় মানুষগুলো কাঁদতে কাঁদতে এগিয়ে যেতে বাধ্য হলো এক যন্ত্রণাপূর্ণ জীবনের দিকে। চোখ মেলে তাকালো অর্ঘ্য। মাথার ওপর বনবন করে ঘুরছে পাখাটা, গাটা শিরশির করছে। মাথা দিকের খোলা জানালাটা দিয়ে ভোরের ঠান্ডা বাতাস ঢুকছে। কিন্তু এত ঠান্ডা লাগছে কেন? এখন তো বেশ গরম পড়েছে। তাহলে কি রাতে বৃষ্টি হয়েছে? কটা বাজে এখন? মাথাটা ডান দিকে ঘুরিয়ে দেওয়াল ঘড়িটার দিকে তাকালো সে, কিন্তু আবছা আলো আঁধারে ঠিক বুঝতে পারল না। ও হাত বাড়িয়ে টেবিল থেকে চশমাটা নিল, আর তার সাথে হাতের নিচে ফোনটাও পেয়ে গেল। পাওয়ার বাটনে টাচ করতেই স্ক্রিনে আলো জ্বলে উঠল। সেখানে টাইম দেখা যাচ্ছে 4:46। রেকর্ডিংটা বন্ধ করলো। কিছুক্ষণ ওভাবেই থাকলো। আবছা আবছা কিছু দৃশ্য ভাসছে, কিন্তু সবটা যেন মনে পড়ছে না। অর্ঘ্য কাল ল্যাব থেকে ফেরার পরের ঘটনা মনে করার চেষ্টা করল। কালও কোনো মতে বাড়ি ফিরে এসেছিল। ভয়ে ওর হাত পা যেন কাঁপছিল, ওর যেন দম বন্ধ হয়ে আসছিল। কোনো মতে ড্রয়ার থেকে বের করে ডক্টর সামন্ত দেওয়া ওষুধটা খেয়ে
আস্তে আস্তে বিছানাতে নিজের গা এলিয়ে দিয়েছিল। তারপরে কোনো মতে ফোনের রেকর্ডিংটা অন করে মনে হয় ঘুমিয়ে গিয়েছিল। মাথাটা একটু তুলে দেখল ওই শার্টটাই পরে আছে। ওর এই এক রোগ আছে, যেদিন খুব ভয় পায় সেদিন ঘুমিয়ে ঘুমিয়ে ও কিছু স্বপ্ন দেখে, কিন্তু ঘুম ভাঙার পর ও কেমন যেন একটা ঘোরের মধ্যে থাকে, আর সেই ঘোরের মধ্যে ভেসে ওঠে স্বপ্নে দেখা সেই আবছা আবছা কিছু দৃশ্যপট। সেগুলো মনে হয় বিড়বিড় করে আওড়াতে থাকে। তবে তবে সেসব দৃশ্যপট ওর সজাগ হওয়ার পর কেমন যেন মিলিয়ে যায়, কিন্তু ও যে কি দেখে কিছু বুঝতে পারে না। ডক্টর সামন্তকে বলেও লাভ হয়নি, উনি শুধু টেনশন করতে বারণ করেন আর ওষুধ দেন। এছাড়া এটার কোনো উত্তরই অর্ঘ আজ অব্দি পায়নি। অল্প কিছুক্ষণ এ ধরনের আকাশ পাতাল চিন্তাভাবনা করার পর উঠে বসল। পেট জানান দিচ্ছে খিদে পেয়েছে, কিছু একটা বানাতে হবে এখন। বিছানা থেকে নেমে ও এগোলো ওয়াশরুমের দিকে। ক্রমাগত বেজে চলা কলিং বেলের আওয়াজে বিরক্ত হয়ে দরজার দিকে পা বাড়ালো অর্ঘ। মুখ থেকে অস্ফুট স্বরে ধ্যাত আওয়াজ করে দরজার ছিটকিনির আংটাটা ধরে নিজের দিকে টানল। দরজার উপরে মুখে একটা চওড়া হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে আছে তন্ময়, অর্ঘর কলিগ কাম ফ্রেন্ড। দরজাটা খুলে দিয়ে বিরক্ত মুখে তন্ময়কে ভেতরে আসার ইশারা করে রুমের দিকে পা চালালো অর্ঘ। তন্ময় ভেতরে ঢুকে দরজাটা ভালো করে লক করে এগোলো অর্ঘর রুমের দিকে। রুমে ঢুকে দেখল অর্ঘ চশমাটা প্রায় মাথায় তুলে ফটাফট শব্দে কিসব টাইপ করছে। এতক্ষণে তন্ময়ের বোধগম্য হলো কেন অর্ঘ ওর সাথে বিশেষ খুশি হয়নি। ও নিশ্চিত আবার কোনো এক্সপেরিমেন্টাল থিওরি নিয়ে বিস্তর গবেষণা চালাচ্ছে, আর ও এখন সেখানে এসে ওরেই পড়াশোনায় ডিস্টার্ব করছে। তন্ময়ের সাথে অর্ঘর পরিচয় মাত্র 2 বছরের, তবে এই 2 বছরে অর্ঘকে খুব ভালো মতোই চিনেছে ও। খুবই সাধারণ, নির্বিবাদী, শান্তিপ্রিয় ছেলে অর্ঘ। কারোর কোনো সাথে বাঁচে থাকে না। কোনো রকম মারপিট, ঝগড়া বিবাদ, পলিটিক্স এসব ও এড়িয়েই চলে। যতটুকু জেনেছে ওর মা আর বেঁচে নেই। বাবা আছে, তবে সম্পর্কের গভীরতা ঠিক জোরালো মনে হয় না, তাই পরিবার সংক্রান্ত প্রশ্নোত্তর একটু এড়িয়েই চলে ও। বাবা থাকেন মেদিনীপুরেই, আর ও নিজেও মেদিনীপুরে এইচএস পর্যন্ত পড়ে তারপর আইআইটি ব্যাঙ্গালোর থেকে রসায়নের উপর বিস্তর পড়াশোনা করে আমেরিকা পাড়ি দিয়েছিল। এখন সেখান থেকে ফিরে এসে দেশের এক প্রখ্যাত ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে মেডিসিন রিসার্চ ডিপার্টমেন্টে ল্যাবরেটরি এক্সপার্টের কাজ করছে। অর্ঘ যখন কোনো রিসার্চ করে তখন তাতে গভীরভাবে মনোনিবেশ করে, এই জন্য অত্যন্ত দ্রুত ওর পদোন্নতি হয়েছে। কিন্তু ওর কাজের পদ্ধতি সবসময় গোপনীয় রাখে। প্রথমে কোম্পানি বিষয়টিতে কিঞ্চিত আপত্তি দেখালেও অর্ঘর রিসার্চের রেজাল্ট দেখে সকলেই অভিভূত হয়েছে, এবং আখেরে লাভ কোম্পানিরই হয়েছে। তাই অপর মহলের লোকেরা অর্ঘকে আর বেশি ঘাঁটায় না, ও নিজের মতোই কাজ করে। তন্ময় বুঝতে পারে অর্ঘ এখন বিশেষ কোনো রিসার্চের কাজে মনোনিবেশ করেছে, কিন্তু ওকে কয়েক কোটিবার প্রশ্ন করলেও এর উত্তরও দেবে না। তাই তন্ময় ওকে প্রশ্ন করে না বেশি। সময় হলে ও ঠিকই জানতে পারবে ওর বন্ধুটি কি এমন মহামূল্যবান বস্তু উদ্ভাবনে লেগেছে। আরে এই বিরিয়ানিটা গরম খাবি নাকি ফ্রিজ থেকে বরফ বার করে ছড়িয়ে দেব? একেবারে কোল্ড বিরিয়ানি খেয়ে নিস তখন। বিরক্তিপূর্ণ গলায় চেঁচিয়ে উঠল তন্ময়। প্রায় 1 ঘন্টা হয়ে গেল এসে, এখনো অর্ঘ কাজই করে চলেছে।
এত কাজ পাগল কেন কে জানে ছেলেটা। খসখস আওয়াজ পেয়ে পেছনে ফিরে তাকালো তন্ময়। অর্ঘ্য সোজা হেঁটে রান্নাঘরে গিয়ে দুটো প্লেট নিয়ে এগিয়ে এলো টেবিলের দিকে। তারপর দুই বন্ধু বসে খেতে খেতে বিভিন্ন আলাপ আলোচনা করছিল। কিছুক্ষণ পরে তন্ময় অর্ঘ্যকে বলল, কিরে, তোকে অন্যমনস্ক লাগছে, আবার কিছু ফালতু স্বপ্ন দেখেছিস? অর্ঘ্য অসহায় ও আহত কণ্ঠে বলল, তুইও ওটাকে ফালতু স্বপ্ন বলছিস? আমি 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 তোদেরকে কেন বোঝাতে পারছি না, ওটা ওটা স্বপ্ন নয়। আমি স্বপ্ন দেখি না। নিশ্চয়ই ওটার কোনো মানে আছে। আমি 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 অনুভব করি যেন সত্যিই কোনো একদিন আমি এসব দেখেছি, আমার সামনে হচ্ছে বা আগে হয়েছে। কেন তোরা বুঝতে পারিস না? বলতে বলতে হাতের চামচটা প্লেটে রেখে দুহাত দিয়ে মাথা দুপাশে চেপে ধরল অর্ঘ্য। তখনও কি জানি বিড়বিড় করে চলেছে। পরিস্থিতি সামলাতে তন্ময় তাড়াতাড়ি বলে ওঠে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এসব নিয়ে পরে ভাবা যাবে। এখন খেয়ে নে চ, তারপর তোর সাথে রিসার্চের ব্যাপারে কথা বলার আছে। কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে ধীরে মাথা তুলল। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে পুনরায় চামচটা হাতে তুলে অবশিষ্ট বিরিয়ানিটা শেষ করতে লাগলো। ডক্টর সামন্তের চেম্বারে বসে আছে অর্ঘ্য। ডক্টর সামন্তের দৃষ্টি নিবদ্ধ লিখতে থাকা প্রেসক্রিপশনটার দিকে। আবারও বেশ কিছু ওষুধের নাম সাজেস্ট করেছেন তিনি, যেগুলো নিয়ম করে খেতে হবে অর্ঘ্যকে। অপর পাশে সামান্য কিছু কারুকার্য করা হাতলহীন কাঠের চেয়ারটায় আপাতত উদাসীনভাবে বসে আছে অর্ঘ্য। কিছু একটা বলার চেষ্টা করছে সে, আর অপেক্ষা করছে ডক্টর সামন্তর লেখা শেষ হওয়ার। খচখচ শব্দে চৌকো A4 সাইজের সাদা কাগজটার একেবারে শেষের দিকে পৌঁছে গেছে তার কলম। হ্যাঁ, এই তো শেষ হলো। কলমের ক্যাপটা এঁটে পাশে রেখে সরাসরি অর্ঘ্য দিকে স্নিগ্ধ দৃষ্টিতে তাকালেন বছর 55 সাইকিয়াট্রিস্ট ডক্টর কে সামন্ত। মৃদু একটা হাসির রেখা মুখে ফুটিয়ে বললেন, হ্যাঁ, এবার বলো কি বলতে চাইছো। খানিকটা আমতা আমতা করে অর্ঘ্য বলল, আঙ্কেল, আমি আবারও একইভাবে ওই লোকগুলোকে দেখতে পাচ্ছি, কিন্তু 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 ওদের ভাষা, ওদের কথা, এসব আমি কিছুই বুঝতে পারি না। ওরা 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 যেন খুব অসহায়, অত্যাচারিত। ওরা বারবার আমাকেই কেন দেখা দিচ্ছে আঙ্কেল? এতদূর বলে থামল অর্ঘ্য। পাশে রাখা গ্লাসটা তুলে নিয়ে একটু গলাটা ভিজিয়ে নিল। একটু থেমে আবারও বলতে লাগলো, আমি মাঝে মাঝে স্বপ্ন দেখি, কতগুলো লোককে শেকলে বেঁধে অত্যাচার করা হচ্ছে। আবার কখনো দেখি কোনো বস্তি ধরনের কিছু পোড়ানো হচ্ছে, কখনো বা ভীষণ লড়াই হচ্ছে। কিছু আদিবাসী গোছের অর্ধনগ্ন পুরুষ, নারী, শিশুরা আর্তনাদ করছে। এরা কারা? আচ্ছা আঙ্কেল, আমি কি কোনোভাবে আমার পূর্বজন্মকে দেখতে পাই? আমি কি আগের জন্মে ওদেরই কেউ ছিলাম? কথাটি শেষ করে সদর্থক কোনো উত্তরের আশায় ডক্টর সামন্তর দিকে তাকালো অর্ঘ্য। ডক্টর সামন্ত এতক্ষণ খানিকটা উল্টো ভি আকৃতিতে হাত দুটো টেবিলের ওপর রেখে তাতে থুতনিটা ঠেকিয়ে অর্ঘ্যর কথাগুলো মন দিয়ে শুনছিলেন। এবার তিনি ইজি চেয়ারটায় গায়ে নিয়ে একটা পেপার ওয়েট হাতে নিয়ে ঘোরাতে ঘোরাতে বললেন, দেখো অর্ঘ্য, আমি তোমাকে আগেও বলেছি, তুমি যেগুলো দেখো সেগুলো নিছকই তোমার কল্পনা। ছোট থেকে তোমার প্যারেন্টসদের ডোমেস্টিক ভায়োলেন্স দেখে তোমার মারপিট দেখলে ভয় লাগে, এই জন্যই তুমি হ্যালুসিনেট করো, এছাড়া আর কিছু না। আর তুমি এসব নিয়ে অতিরিক্ত বেশি ভাবো,
তাই আমি বলি কি, এসব নিয়ে ভাবা বন্ধ করো। আপাতত যেসব ওষুধগুলো দিলাম সেগুলো খাও, আর পারলে কয়েকদিন ছুটি নিয়ে কাছে পিঠে কোথাও বেরিয়ে এসো। অর্ঘ্য বুঝতে পারল ডক্টর সামন্ত আবারও ওর কথাগুলো বুঝল না, তাই ও নিজেও আর কথা না বাড়িয়ে প্রেসক্রিপশনটা হাতে নিয়ে উঠে পড়ল। অনেকক্ষণ ধরে ডান হাতে ধরা টেস্ট টিউবের মধ্যে থাকা ধোঁয়া ওঠা তরল পদার্থটার দিকে তাকিয়ে আছে অর্ঘ্য। আবার মাঝে মাঝে বাম হাতে থাকা রাউন্ড বাটাম ফ্লাস্কের মধ্যে থাকা বর্ণহীন তরল রাসায়নিকটাকে নাড়াচাড়া করছে। আবার ডান হাতে থাকা টেস্ট টিউবটার দিকে তাকিয়ে কি যেন বোঝার চেষ্টা করছে। অনেকক্ষণ ধরে অর্ঘ্যর কোনো আওয়াজ না পেয়ে তন্ময় মাইক্রোস্কোপ থেকে চোখ সরিয়ে বেশ কিছুক্ষণ অর্ঘ্যর দিকে তাকিয়ে থাকল। অর্ঘ্যকে একদৃষ্টে হাতে ধরা টেস্ট টিউবটার দিকে তাকিয়ে থাকতে দেখে ও নিজের ডেস্ক ছেড়ে উঠে মোটা প্লাস্টিকের পর্দা সরিয়ে বেরিয়ে এসে অর্ঘ্যর ডেস্কের প্লাস্টিকের পর্দার আস্তরণ সরিয়ে ভেতরে এসে অর্ঘ্যর কাঁধে হাত রেখে ওকে একটু আলগা করে ধাক্কা দিল। অর্ঘ্য যেন একটা ঘোরে ছিল এতক্ষণ। ও চমকে উঠে পিছনে ফিরে তাকালো তন্ময়ের দিকে। ও এত গম্ভীর ভাবনায় ডুবেছিল যে তন্ময় কখন এলো বুঝতেই পারেনি। তন্ময় নিজের মুখ থেকে মাস্কটা খুলে নিয়ে অর্ঘ্যকে বলল, আরে কোন ধ্যানে আছিস রে তুই? আর তুই স্ট্রিকনিন নিয়ে এভাবে ধরে আছিস কেন? অর্ঘ্য তন্ময়ের দিকে তাকিয়ে ইশারা করলো মুখের মাস্কটা পরে নিতে। অর্ঘ্য কথা মতো মাস্কটা আবার পরে নিল। তারপর অর্ঘ্য মৃদু হেসে হাতের টেস্ট টিউবটাকে স্ট্যান্ডে আটকে রাউন্ড বাটাম ফ্লাস্কে থাকা মিথাইল আইসোসায়ানেটটা তুলে তন্ময়ের দিকে তাকিয়ে বলল, ভয়ঙ্কর গ্যাস একটা। ভোপালে এই গ্যাস একসাথে লাখো মানুষকে মেরে ফেলেছিল। বলে ফ্লাস্কটা ডেস্কে নামিয়ে রাখল। তন্ময় একটু ভাবুক স্বরে বলল, সে তো জানি। আইসোসায়ানেট যদি বাতাসে ছড়িয়ে যায় বা কোনোভাবে মানুষের সংস্পর্শে আসে তাহলে ইমিডিয়েট শ্বাসকষ্ট, বুক ব্যথা, চোখ জ্বালা এইসব অনুভব করবে এবং আলটিমেটলি ডেথ। কিন্তু তুই এসব বলছিস কেন? আর স্ট্রিকনিন নিয়ে কি করছিস? তন্ময়ের প্রশ্নে চুপ করেই রইল অর্ঘ্য। তখনও দেখে চলেছে স্ট্রিকনিনের দিকে। তন্ময় উত্তর না পেয়ে একটু বিরক্ত হলো, কিন্তু এটাও বুঝল অর্ঘ্য বিশেষ কিছু একটা নিয়ে রিসার্চ করছে, আর এই টাইমে বিরক্ত করা ও একদমই পছন্দ করবে না। থাকে পরে জেনে নেবে ভেবে ও নিজের ডেস্কের দিকে পা বাড়ালো। ল্যাব থেকে ফিরে এসে টিভি চালিয়ে রাতের খাবার খেতে বসেছে অর্ঘ্য। এই সময় ফোনটা বেজে উঠতেই হাতে নিয়ে দেখলো একটা পরিচিত নাম্বার থেকেই ফোনটা আসছে, কিন্তু লোকটার সাথে কথা বলার কোনো ইচ্ছেই নেই ওর। তাই পাওয়ার বাটনটা টিপে ফোনটা টেবিলের ওপর রেখে রান্নাঘরে চলে গেল। কিন্তু অর্ঘ্যকে অবাক করে দিয়ে আবারও বেজে উঠল ওর ফোনটা। সচরাচর অন্যান্য দিন একবার কেটে দিলে আর দ্বিতীয়বার কল আসে না, কিন্তু আজ এলো। কিছুক্ষণ দোটানায় ভুগে শেষমেশ ফোনটা রিসিভ করে কানে তুলল অর্ঘ্য। ওপাশ থেকে এক বয়স্ক পুরুষ কণ্ঠে আওয়াজ এলো, কেমন আছিস বাবা? অর্ঘ্য কিছু বলল না, চুপ করেই রইল। কোনো সাড়া শব্দ না পেয়ে ওপাশ থেকে আবারও অসুস্থ করুণ কণ্ঠ ভেসে এলো, আজকেও কথা বলবি না বাবান? আজ প্রায় 6 মাস পর ফোন ধরলি। আমার
কথা কি মনে পড়ে না তোর? অর্ঘ্য এবারেও কিছু বলল না, কিন্তু মুখাবয়বে ফুটে উঠেছে ব্যথাতুর ক্রোধ। ডান হাতে চেয়ারের একটা কোণা শক্ত করে খামছে ধরে আছে। কিছুক্ষণ দুপাশেই নীরবতার পর অর্ঘ্য যথাসম্ভব ধরে আসা গলাটা সামলে নিয়ে গম্ভীর স্বরে বলল, কেন ফোন করছেন আপনি? কিছু প্রয়োজন আছে কি? নিজের ছেলেকে কি বাবা প্রয়োজনেই ফোন করে? কি বললেন আপনি? হ্যাঁ, নিজের ছেলে নাকি একটা বললেন না? আপনারা আমাকে নিজের ছেলে বলে মনে করেন নাকি? কই, আমার তো কখনো সেটা মনে হয়নি। দাঁড়ান দাঁড়ান, মনে করি একটু। মনে পড়েছে। আপনি আর আপনার স্বর্গীয়া স্ত্রী, যিনি দুর্ভাগ্যবশত আমার জন্মদাত্রী মা, আপনারা যখন একে অপরকে গালাগালি করতেন, একে অপরের সাথে মারপিট করতেন, দুজনেই আলাদা আলাদা নারী ও পুরুষের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছিলেন, যখন আপনারা এই ছেলেকেই বোঝা মনে করতেন, নিজেদের সমস্ত রাগ এই ছেলের ওপর মেটাতেন, কথায় কথায় বকুনি ও মার দিতেন, আপনি কি ভুল করে সেগুলিকে ভালোবাসা বলছেন নাকি? ওপাশের মানুষটি সম্পূর্ণ নীরব। অর্ঘ্য আবারও বলে চলল, কি হলো? হ্যাঁ, উত্তর দিন। আচ্ছা থাক, আমি বলছি মিস্টার জানা, ওগুলোকে সন্তানের প্রতি ভালোবাসা বলে না, ওগুলোকে মানসিক অত্যাচার বা মেন্টাল টর্চার বলে। আপনাদের জন্য আমি মারপিটকে এত ভয় পাই। আপনি যেভাবে আপনার স্ত্রীর গায়ে হাত তুলতেন, আমি সেই মারের আওয়াজ, দাগ আজও ভুলিনি, আর কোনোদিন ভুলতেও পারবো না। আপনার আমার ছোটবেলার একটা বিশ্রী ক্ষত, যা কখনো আমার মন থেকে মোছেনি আর মুছবেও না। আপনারা দুজনে আমার ছোটবেলাটা জাস্ট নষ্ট করেছেন। আমি চাই না আমার বর্তমান আর ভবিষ্যৎ আপনি নষ্ট করুন। তাহলে আমি ভুলে যাব যে কোনো একদিন আমি আপনাকে বাবা বলেও ডেকেছিলাম। আমি ভালো আছি, মাসে মাসে টাকা পৌঁছে যাচ্ছে, নার্স আর কেয়ারটেকার আছে, ওরাই খেয়াল রাখবে আপনার। এর থেকে বেশি আর কিছু চাওয়ার সাহসও করবেন না, আমি বলে রাখলাম। এতদূর বলে খট করে ফোনটা কেটে দিল অর্ঘ্য। ওপাশে ওর বাবা বাকি কথাটুকু বলার সুযোগ পেল না। ওর বাবার এখন আক্ষেপ করা ছাড়া আর কিছুই করার নেই। সত্যি তো, আজ ওদের ভুলের জন্য এই ছেলেটা কষ্ট পেয়েছে। পরস্পরের মতের বিরুদ্ধে বিয়ে করেছিলেন ওনারা, তাই দাম্পত্য কলহ লেগেই থাকত। পুরুষ সবার সুবাদে নিজের স্ত্রীর ওপর গায়ের জোর দেখাতে পারতেন, কিন্তু মানসিক যন্ত্রণা যে ওনারও ছিল। বিয়ের পর থেকেই স্ত্রীর পরকীয়ার ব্যাপারটা মানতে পারেননি। চেষ্টা করেছিলেন সব ঠিক করার, কিন্তু তাতে পরিস্থিতি আরও জটিল হয়েছে। আর সেই সব মিলেই ওনাদের সমস্ত জীবনটা নষ্ট হয়ে গেছে। আর সেই সাথে ওনারা নষ্ট করে দিয়েছেন ছেলেটার ছোটবেলাটাও। তবে আজ উনি সবকিছুর জন্য ক্ষমা চাইতে ফোন করেছিলেন অর্ঘ্যকে। কেন জানি না মনে হচ্ছে ওনার সময় শেষ হয়ে এসেছে। রাতের খাবারটা খেতে খেতে টিভির দিকে চোখ রাখলো অর্ঘ্য। চ্যানেল পাল্টাতে পাল্টাতে ও ভাবলো নিউজে ওয়েদার রিপোর্টটা দেখা যাক। হঠাৎ ব্রেকিং নিউজে দেখাতে লাগলো সিরিয়া ও ফিলিস্তিনে আবার যুদ্ধ লেগে গেছে। টিভির পর্দায় ভেসে উঠেছে মানুষের আর্তনাদ, গুলি চালানো, রকেট আক্রমণ আর বোমা বিস্ফোরণের দৃশ্য। স্থানীয় এক মহিলা কোলে 6 মাসের বাচ্চা নিয়ে কাঁদতে কাঁদতে নিজস্ব ভাষায় রিপোর্টারকে কিছু বলছেন, যার বাংলা অনুবাদ করলে হয়, আমার ছেলেকে আমি নিজেই মেরে ফেলব। আমি চাই না আমার ছেলেকেও ওর বাবার মতো খুন করা হোক। অর্ঘ্য এসব বেশি দেখতে পারে না। মাথায় যন্ত্রণাটা আবার তীব্র হচ্ছে।
ও চামচটা প্লেটে রেখে দিয়ে দুহাত দিয়ে মাথার দুপাশে চেপে ধরে তাকিয়ে আছে টিভির পর্দায়। রিপোর্টার তখনও কিছু স্থানীয় মানুষদের সাথে কথা বলে চলেছে। এরা সবাই নিজের চোখের সামনে আপনজনকে হয় বোমা বা গুলির আঘাতে কিংবা খিদের অভাবে মরতে দেখেছে। না, আর সহ্য করা সম্ভব নয়। কেন হয় যুদ্ধ? কেন 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 মানুষের এত রাগ হয়? মানুষ কি করে ক্রোধ ও ক্ষমতার লোভে অন্ধ হয়ে অন্য মানুষকে এভাবে মৃত্যুর পথে ঠেলে দিতে পারে? এসবের উত্তর অর্ঘ জানে না। তবে ও আর সহ্য করতে পারছে না। ও কোনো মতে রিমোটটা নিয়ে টিভিটা বন্ধ করে দিল। বেশ কিছুক্ষণ জোরে জোরে শ্বাস নিল। এসি চলতে থাকা সত্ত্বেও ওর কপালে ফুটে উঠেছে বিন্দু বিন্দু ঘাম। বেশ খানিক্ষণ ওভাবেই বসে থাকার পর ও উঠে প্লেটটা নিয়ে কিচেনে রেখে এসে ফোনটা নিয়ে ডক্টর সামন্তর নম্বরে ডায়াল করল। ওপাশ থেকে আওয়াজ এলো, হ্যাঁ অর্ঘ্য, বলো। আঙ্কেল, আমার খুব প্যানিক লাগছে। ওকে ওকে, কাম ডাউন। আগে তুমি শান্ত হও। কি হয়েছে আমাকে তুমি ধীরে ধীরে বলো। আচ্ছা, আগে তুমি একটু জল খাও। অর্ঘ সামনে থাকা বোতলটা থেকে গ্লাসে জল ঢেলে ঢকঢক করে পান করল। তারপর কম্পিত গলার স্বরটা যথাসম্ভব শান্ত করে বলল, আমি 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 ঠিক আছি আঙ্কেল, তবে তবে আমার খুব ভয় ভয় লাগছে আঙ্কেল। আমি 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 নিউজটা কেন দেখলাম আঙ্কেল? হ্যাঁ, কেন দেখলাম আমি? কি নিউজ দেখেছো তুমি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি ধীরে সুস্থে বলো আমাকে। অর্ঘ আস্তে আস্তে টিভিতে নিউজ দেখার ব্যাপারটা পুরোটাই বিস্তারিতভাবে বলল সামন্তকে। সবটাই বেশ গভীর মনোযোগ দিয়ে শুনলেন ডক্টর সামন্ত। অর্ঘ আবারও শঙ্কিত গলায় বলল, আঙ্কেল, আমার মনে হচ্ছে জানেন, খুব তাড়াতাড়ি কোনো বড় যুদ্ধ লাগতে চলেছে। হ্যাঁ, খুব বড় যুদ্ধ লাগতে চলেছে, অনেক বড় যুদ্ধ। যে যুদ্ধে আমরা আমরা সবাই মারা যাব। আমরা আমরা বাকি কথাটা অর্ঘকে শেষ করতে না দিয়ে ডক্টর সামন্ত শান্তস্বরেই বললেন, অর্ঘ্য, তুমি শান্ত হও। এসব অমূলক বিষয়ে ভাবনা চিন্তা বন্ধ করো। তুমি আপাতত টিভিটা বন্ধ করে রাত্রেবেলার খাওয়ার ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়ো। কিন্তু কিন্তু আঙ্কেল, বললাম তো, কোনো কিন্তু নয়। ওষুধটা খেয়ে ঘুমাও। আর এই উইকে সময় করে একবার চেম্বারে এসো, ঠিক আছে? সামন্তর কাছে অর্ঘ ওর ভাবনা চিন্তাগুলো সদুত্তর না পেয়ে কিঞ্চিৎ মনক্ষুণ্ণ হলো। ও আর কথা না বাড়িয়ে শুভরাত্রি জানিয়ে ফোন কেটে দিল। কিন্তু এখন ওর ভয় হচ্ছে। ও নিশ্চিত আজকেও ওই স্বপ্নটাই দেখবে। যখনই ও কোনো হিংস্রতা আর হানাহানির প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্মুখীন হয়, তখনই ওই দৃশ্যগুলো হ্যালুসিনেট করে। আরও কিছুক্ষণ এসব নিয়ে জল্পনা কল্পনা করে অবশেষে ও ওষুধ খেয়ে শুয়ে পড়ল। মাথাটা ঘুরিয়ে দেখে নিল ফোনের থেকে রেকর্ডারটা অন আছে। অবশেষে চোখ বন্ধ করল। মধ্যযুগীয় দৃশ্যপট। বিত্রসে শিগগির জেগে উঠুন, দেবতারা আমাদের উপর আক্রমণ করেছে। সদ্য ঘুমটা ধরেছিল বিত্রসের। আজ অনেক রাত পর্যন্ত আনন্দ উৎসব হয়েছে, কিন্তু এই মূর্খ কৃতদাস তার সাধের ঘুমের ব্যাঘাত ঘটালো। প্রচণ্ড ক্রোধে শয্যার পাশে হাত দিয়ে তরবারিটা খুঁজতে গেল বিত্রসে। ঠিক তখনই বাইরে থেকে নারী পুরুষের সম্মিলিত কণ্ঠে
আর্তনাদের শব্দ ভেসে এলো। সচকিত হয়ে শরীরের ওপরের অংশের উত্তরীয় ধরনের আবরণটা গায়ে ফেলে দ্রুত উঠে দাঁড়ালো বিত্রসে। দাসের দিকে তাকিয়ে ক্রুদ্ধ স্বরে প্রশ্ন করল, এসব কি হচ্ছেটা কি? আমতা আমতা করে ওই দাস বলল, এই নগরে আসা দেবতারা আমাদের উপর আক্রমণ এনেছে। ওনারা মনে হয় কোনো কারণে আমাদের উপর ক্রুদ্ধ হয়েছেন। ওনারা আমাদের নগরের সমস্ত পবিত্র উপাসনা স্থল স্মৃতিসৌধ ধ্বংস করে আগুন ধরিয়ে দিয়েছেন। ক্রমশ সম্রাটের প্রাসাদের দিকে অগ্রসর হচ্ছেন। আর কিছু শোনার অপেক্ষা না করে মহল থেকে দৌড়ে বাইরে বেরিয়ে এলো বিত্রসে। আশেপাশের অবস্থা দেখে রাগে দুঃখে হিংস্র বাঘের ন্যায় গর্জন করে উঠল সে। একটু আগেও যে স্থানগুলি উৎসবের আমেজে সুসজ্জিত ছিল সেখানে এখন চলছে আগুনের শিখা। এবাসে ওবাসে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অজস্র তেনস্তি তলানের সৈন্য ও বাসিন্দাদের রক্তাক্ত ছিন্ন ভিন্ন দেহ। কি মানে এই অত্যাচারের? বলে চিৎকার করে উঠল বিত্রসে। কিন্তু এখন এখন ওকে সত্তর প্রাসাদের প্রবেশদ্বারের কাছে পৌঁছতে হবে, ওদের পৌঁছানোর আগেই। সেদিকে অগ্রসর হওয়ার পথেই দেখা হলো নিমিস্তের সাথে। নিমিস্তে বিত্রসেকে দেখতে পেয়েই দৌড়ে এলো। হাঁপাতে হাঁপাতে বলল, ওনারা কেউ আমাদের দেবতা নন। ওনারা বিদেশি শত্রু, আমাদের সাম্রাজ্য দখল করার উদ্দেশ্যে এসেছে। আর আমরা ওনাদের প্রকৃত অভিসন্ধি বুঝতে না পেরে ওদের আমাদের উদ্ধারকর্তা ঈশ্বর জ্ঞানে অভ্যর্থনা করেছি। বিত্রসে বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে রইল নিমিস্তের দিকে। কিছু বলার ভাষা সে হারিয়ে ফেলেছে। নিমিস্তে বলে চলল, আর আমাদের পার্শ্ববর্তী রাজ্য ওতক্লেক্স কালটেক্স আর তেতজ কোকেন্সের জনগোষ্ঠীরা ওদের সাথে হাত মিলিয়ে আমাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। এমনকি ওই মালিঞ্চিও ওই সাদা ত্বকের দেবতার কাছে দৈহিক আত্মসমর্পণ করে ওনার আনুগত্য স্বীকার করে ওনাদের পথপ্রদর্শক হয়েছে। ওই নিম্ন শ্রেণীর মহিলার এত স্পর্ধা আমাদের মতো গৌরবময় জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করে। গতবারও স্বামী আর শিশুপুত্রকে হত্যা করেছিলাম, সেই দৃশ্যের ভয় কি ওর মন থেকে চলে গেছে নাকি? ঠিক আছে, ওকে যোগ্য জবাব দেব আমি। এরপর নিমিস্তের দিকে তাকিয়ে বলল, তুমি বাকি জীবিত সৈন্যদের সূচনা দাও, এক্ষুনি যুদ্ধ ঘোষণা করব। আমি প্রাসাদের দিকে যাচ্ছি। বলেই দ্রুত এগিয়ে গেল সে। নিমিস্তেও দৌড় দিল সৈনিকদের নিবাসস্থলের দিকে। ক্ষতবিক্ষত অবস্থায় মাটিতে পড়ে আছে বিত্রসে। তারা পরাজিত হয়েছে শত্রুপক্ষের কাছে। মৃত্যুর সন্নিকটে উপনীত হয়ে সে ভাবছে শুধু আর শুধু অন্ধবিশ্বাস আর ক্ষমতার মিথ্যে অহমিকার জন্য তাদের এই পতন। নিজের যোদ্ধা বংশের ওপর গর্ববোধ করে নিচের শ্রেণীর মানুষদের তুচ্ছ তাচ্ছিল্য করেছে সে এবং তেনস্তি তলানের বাকি উচ্চবর্গের লোকেরা। অথচ সে নিজেই তো এক আদিবাসী জনগোষ্ঠীর লোক। তার শরীরেও তো সেই আদিবাসী রক্তই বইছে। বহু বছর আগে তার মাকেও তো এখানে বন্দি করে এনে তার জন্মদাতা পিতার কাছে অর্পণ করা হয়। পিতা এজটেক ছিল বলে সে সাম্রাজ্যের প্রধান সেনাপতি পদে নিযুক্ত হয়। কিন্তু ও ভুলে গেল কি করে ওর মৃত মা তো আদিবাসী ছিল। মিথ্যে বংশগৌরব ও অহংকারে মত্ত হয়ে নিজের এই হাত দিয়ে কত পুরুষ নারী শিশুকে হত্যা করেছে রাজা ও পুরোহিতের হুকুমে। কখনো খরা, কখনো বন্যা, কখনো ভূমিকম্প রোধের জন্য নারী শিশুকে নির্বিচারে বলি দিয়েছে সে। তাদের স্বজনদের গগন বিদারী আর্তনাদে উল্লসিত হয়েছে সে। শুল্ক আদায় করতে গিয়ে চাবুকের আঘাতে জর্জরিত করেছে কত জনকে। রাজদ্রোহের মিথ্যা মামলায় তরবারি দিয়ে কত নিরীহ দাসেদের শরীর এফোড় ওফোড় করে দিয়েছে।
কত নারীকে শয্যায় নিয়ে পাশবিক কষ্ট দিয়ে আনন্দ পেয়েছে। এমনকি ওই মালিঞ্চিকেও লাভ করতে চেয়েছিল, কিন্তু সেই নারী জোটবদ্ধ হয়ে এজটেকদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল বলে তারই চোখের সামনে তার স্বামী ও শিশুকে নৃশংসভাবে হত্যা করেছিল। অথচ আজ সেই নারী, সেই শোষিত শ্রেণী ঐক্যবদ্ধ হয়ে তাদের সাম্রাজ্যকে ধ্বংস করে দিল। সেই নারীর অভিশাপে কি আজ তবে সত্যি হলো? ওই যে বিত্রোসেকে অভিশাপ দিয়েছিল না, একদিন ধ্বংস হয়ে যাবে এই টেনোস্তিতলান সাম্রাজ্য। আজ কি তবে সেই দিন? হ্যাঁ, সেই দিনই ছিল বটে। কখনো কোনো সাম্রাজ্য, কোনো সভ্যতা অত্যাচার আর অন্যায়ের ওপর নির্ভর করে গড়ে ওঠে না। তাই তো এই মহান টেনোস্তিতলার নগরীর সব থেকে বীর প্রধান সেনাপতি আজ শত্রুর কাছে পরাজিত হয়ে নিজের স্বপ্নের নগরীকে দগ্ধ হতে দেখছে এবং ভূপতিত হয়ে আসন্ন মৃত্যুর জন্য অপেক্ষা করছে। নগরের পশ্চিম কোণ থেকে ভেসে আসছে শত্রুপক্ষের আনন্দ ও উল্লাসের আওয়াজ। ঠিক এমনই আওয়াজ ওরাও করত যখন নতুন কোনো উপজাতি গোষ্ঠীকে আক্রমণ করে তাদের বন্দি বানাতো। ওরা প্রাসাদ দখল করে নিয়েছে, রাজা রানীকে হয় এতক্ষণে মেরে ফেলেছে আর নয়তো বন্দি। ঠিক জানে না বিত্রোসে। ও চেষ্টা করেছিল শত্রুদের আটকাতে, কিন্তু সৈনিকের অর্ধেকেই মৃত, আর কিছুজন শত্রুকে সাহায্য করছে। বাকি কিছু সংখ্যক সৈন্য নিয়ে চেষ্টা করেছিল যুদ্ধ চালিয়ে যাওয়ার, কিন্তু সে ব্যর্থ হয়েছে। আচ্ছা, এই শত্রুরা যে ওদের উপর আক্রমণ করলো তা কি ঠিক? না না, ঠিক না। কখনোই কোনো সভ্যতা স্তম্ভ মানুষের লাশের ওপর ভিত্তি করে গড়ে উঠে প্রভুত্ব কায়েম করতে পারেনি আর পারবেও না। সেই সমস্ত সভ্যতার হালও হবে এই এজটেক সভ্যতার মতোই। ক্রমশ বিত্রোসের চোখে অন্ধকার নেমে আসছে। শেষবারের মতো ঈশ্বরের কাছে সে প্রার্থনা করল, যদি পরে কখনো মনুষ্য জন্ম পায় সে আর কোনো যুদ্ধ হতে দেবে না, দেবে না সে যুদ্ধ হতে। শেষবারের মতো টেনোস্তিতলানের দিকে চোখ ভরে দেখে চোখ জোড়া বন্ধ করল বিত্রোসে। চোখ মেলে তাকালো অর্ঘ। কিছুক্ষণ আগে দৃশ্যগুলো কল্পনা করতে শুরু করলো। একটা নাম টেনোস্তিতলান। হ্যাঁ, টেনোস্তিতলান নগরী। মালিঞ্চি নামে এক মহিলা, সাদা চামড়ার ভগবান, এই কয়েকটা নাম ও ভালো করে আউড়ে নিল। এদের নাম তো ও শুনেছে। হ্যাঁ হ্যাঁ, কোনো ভুল নেই ওর, ও শুনেছে, ও জানে এরা কারা, কি, কিন্তু তার সাথে ওর সম্পর্ক কি? তাহলে কি ওই... মাথার পাশে হাত রে মোবাইলটা নিয়ে দেখল তখনও রেকর্ডিং হয়েই চলেছে। ও রেকর্ডিংটা বন্ধ করে দিল। প্রমাণ পেয়ে গেছে ও। ডক্টর সামন্ত, তরুণ, সবাইকে দেখাবার মতো প্রমাণও পেয়ে গেছে। এখন ও আরও ভালো করে বুঝতে পারছে ও যে মহৎ উদ্দেশ্য পূরণে নেমেছে তা কতটা ভালো। সমগ্র পৃথিবীর কল্যাণ হবে এতে। এমন সময় ফোনটা বেজে উঠল। স্ক্রিনে আবারও বাবার নামটা ভেসে উঠছে। বিরক্ত হয়ে ফোনটা কেটে সুইচ অফ করে দিল অর্ঘ। এখন ওকে সমস্ত তথ্য জোগাড় করতে হবে। চশমাটা চোখে দিয়ে ল্যাপটপ আর নোটপ্যাডটা নিয়ে বসে ল্যাপটপ থেকে কিছু পড়ে নিয়ে সেই সাথে নোটপ্যাডে কিছু নোট করে চলল। খবরটা শুনে স্তব্ধ হয়ে আছে অর্ঘ।
হ্যাঁ, সেরকমভাবে বাবার প্রতি টান ছিল না, কিন্তু তাও বুকটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। যতই হোক, হয়তো বাবা বলেই। তখন স্টাডি করে উঠে ফোনটা অন করার পর স্ক্রিনে নোটিফিকেশন ভেসে উঠেছে 25টা মিসড কল এসেছে, সবগুলোই বাবার নম্বর থেকে। থাকতে না পেরে ফোন করে জানতে পারে বাবা নেই। ওর সাথে অনেকক্ষণ ধরে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। ও যেন অতি সত্বর মেদিনীপুরে আসার জন্য বেরোয়। ওরা অপেক্ষা করছে, কিন্তু অর্ঘ্য খুব স্বাভাবিকভাবে এড়িয়ে গিয়ে ওর বাবার দেখাশোনা করার লোক যতীনদাকে বলল ওর পক্ষে এখন আসা সম্ভব নয়, ও বাইরে আছে। ওরাই যেন সবকিছুর ব্যবস্থা করে নেয়, ও টাকা পাঠিয়ে দেবে। যতীনদা গলাটা নরম করে বলল, সোনা বাবু, একবার এসো। মানুষটা শেষ সময় তোমাকে দেখতে চাইছিল। আর অভিমান করে থেকো না, একবারটি এসো। অর্ঘ্য গলার স্বর আরও তীক্ষ্ণ করে বলল, বললাম তো যতীনদা, আমি আসতে পারবো না, আমি বাইরে আছি। আর যাকে আমি বাবা বলে মানিনি তার প্রতি কিসের অভিমান? বরং ভালোই হয়েছে। এতদিন লোককে বলতে অস্বস্তি হতো বাবা মায়ের ব্যাপারে, আজ থেকে সহজেই বলতে পারবো ওরা কেউ নেই। সোনা বাবু, ওইসব যা যা রিচুয়ালস আছে ওগুলো করে নিয়ে আমাকে একবার জানিয়ে দিও। রাখছি। ফোনটা রেখে দিল অর্ঘ্য। জোরে শ্বাস নিয়ে বসল বিছানায়। যতীন তার কথাটা কানে বাজছে। সোনা বাবু, দাদা বাবু নেই। সত্যি কি ও একবার যেতে পারতো না? এতগুলো বছরে আর কোনো টান অনুভব করছে না ও। শুধু রাগ ওদের পরিবারটাকে ভেঙে তছনছ করে দিয়েছে। এখনো ও রাগ করেই গেল না। পৃথিবীর সমস্ত সুন্দর জিনিস নষ্ট করছে কিছু মানুষের রাগ আর প্রতিহিংসা। না, ও কিছু একটা করবে যাতে আর কখনো কারোর রাগ না হয়। আজ তন্ময় আসেনি ল্যাবে। অর্ঘ্য একাই কাজ করছে। বাবার মৃত্যুটা যেন ওকে আরো বেশি গম্ভীর আর শান্ত করে দিয়েছে। আগে যদিও মাঝে মধ্যে তন্ময়ের সাথে গল্প আড্ডা দিত, কিন্তু এখন সেটাও বন্ধ করে দিয়ে সারাদিন কী সব যেন পড়ালেখা করে। সারাদিন ল্যাবে কিছু একটা জিনিসের রিসার্চ করে বাড়ি ফিরে আবার ল্যাপটপ আর নোটপ্যাড নিয়ে বসে। এরই মধ্যে ডক্টর সামন্ত ওকে কয়েকবার আসতে বলেছে, কিন্তু অর্ঘ্য ব্যস্ত আছি বলে এড়িয়ে গেছে। হাতে ধরা টেস্ট টিউবের তরল পদার্থটাকে অন্য একটি টেস্ট টিউবের মধ্যে থাকা আর এক ধরনের তরল রাসায়নিকের সাথে মিশিয়ে দিল সে। তারপর কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলো। ধীরে ধীরে রং পরিবর্তন করতে লাগলো সেই রাসায়নিক মিশ্রণ। আর সেটা দেখে অর্ঘ্যর মুখে শান্ত অথচ জয়ের হাসি ফুটে উঠল। সে তার লক্ষ্য পূরণের খুব কাছে। এবার বাকি শুধু এক্সপেরিমেন্ট। তবে আইসোসায়ানেটের পরিমাণটাই একটু চিন্তায় ফেলছে। কিছু কিছু একটা করতেই হবে। সঠিক পরিমাণে সঠিক স্থানে প্রয়োগ করলেই মানুষের ওপর লেগে থাকা এই অভিশাপ দূর হয়ে যাবে। কেউ ভাবতেও পারছে না ও কত বড় একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে যাচ্ছে সকলের জীবনে। আর কিছুদিন পর সবাই বিজ্ঞানী অর্ঘ্য চানাকে দেবতা জ্ঞানে পুজো করবে। আর কোনো পরিবার ভেঙে যাবে না, আর কোনো শিশুকে অত্যাচারিত হতে হবে না, আর কোনো মানুষকে যুদ্ধ দেখতে হবে না। আর এসব না হলে পৃথিবীও নির্মল হবে। প্রকৃতির ক্রোধের শিকারও মানুষকে হতে হবে না। সব সব ভালো হবে। এসব ভেবেই অর্ঘ্যের চোখ জোড়া চকচক করে উঠল।
বর্তমানে যে অঞ্চলে মেক্সিকো অবস্থিত, আজ থেকে প্রায় 600 শতাব্দী আগে সেখানে গড়ে উঠেছিল এজটেক সভ্যতা। 1428 খ্রিস্টাব্দ নাগাদ এই সভ্যতা গড়ে তুলেছিল এজটেক, ট্যাকেওবান ও টেক্সকোকান্স, এই 3টি উপজাতির লোকেরা। এই উপজাতিগুলো ছিল আদিম বর্বর ও শিকারী প্রকৃতির। এদের মধ্যে এজটেকরাই ছিল সবচেয়ে বেশি দুর্ধর্ষ ও শক্তিশালী। এজটেক বলতে বোঝাতো পার্সন অফ এজট্লান, অর্থাৎ এজট্লান জাতির লোক। তাদের এই সাম্রাজ্যের রাজধানীর নাম ছিল তেনোস্তিতলান। এরা উপজাতি গোষ্ঠী হলেও এদের সাম্রাজ্যের বৈভব কোনো অংশে তৎকালীন অন্যান্য সভ্য সাম্রাজ্যের তুলনায় কম ছিল না। উপাসনালয়, প্রাসাদ, পিরামিড থেকে শুরু করে সাধারণ গৃহগুলিতেও এদের অত্যন্ত উন্নত শৈল্পিক নিদর্শন দেখা গেছে। শুধু তাই নয়, এরা নিজেরা উপজাতি গোষ্ঠী হলেও এদের সমাজ কাঠামোয় জাতিভেদ প্রথা ছিল। পিপিলটিন অর্থাৎ অভিজাত শ্রেণী, যাতে রাজা, পুরোহিত ও অন্যান্য উচ্চবর্গের লোকেরা গণ্য হতো। ম্যাকেওয়ালতিন অর্থাৎ সাধারণ মধ্যবিত্ত সম্প্রদায়, এবং সবচেয়ে নিম্ন স্তরে ছিল সার্ফ বা স্লেভ অর্থাৎ ভূমিদাস। পিপেলতিন ও ম্যাকওয়ালতিনেরা এদের নানাভাবে শোষণ এবং উৎপীড়ন করত। এদের কাজ ছিল সমাজের বাকি 2 উচ্চবিত্ত শ্রেণীর সেবা করা। এরা সাধারণত রাজ্যের আশেপাশে বসবাসকারী অন্যান্য উপজাতি গোষ্ঠীর লোকেরাই হতো। এজটেকরা মাঝে মধ্যেই সেই সব পার্শ্ববর্তী এলাকায় আক্রমণ চালাতো এবং যুদ্ধে এরা হেরে গেলে তাদের বন্দি করে নিয়ে এসে দাস বানানো হতো। এদের মধ্যে বহু সময় শিশুদের মেরে ফেলা হতো অথবা নানান দুর্নীতির কাছে নিয়োগ করা হতো, আর নারীদের উচ্চবিত্ত প্রভুরা ক্রয় করে নিত, আর পুরুষদের দিয়ে পিরামিড তৈরি, বাঁধ নির্মাণ এইসব কাজে লাগানো হতো। এজটেকরা অত্যাধিক কুসংস্কারাচ্ছন্ন ছিল। দুর্ভিক্ষ, খরা, বন্যা হলে তারা বলি দিত, আর বেশিরভাগ সময়ই বলি দেওয়া হতো নারী ও শিশু স্লেভদের। মায়ান বা ইনকা সভ্যতার মতোই এজটেকরা মেসো আমেরিকান ধর্মের অনুগামী ছিল, এবং কুসংস্কারাচ্ছন্ন ও হিংস্র হওয়ার ফলে তারা বর্বরভাবে অত্যাচার চালাতো স্লেভদের ওপর। এছাড়া এরা একাধিক ঈশ্বরে বিশ্বাসী ছিল। সূর্য ও যুদ্ধের দেবতা ছিলেন হুইৎসিলোপোৎসলি, বৃষ্টির দেবতা ছিলেন টালোক, আবার সৌন্দর্য, ভালোবাসা, পরিবারের রক্ষা, প্রসব আর মাতৃত্বের দেবী ছিলেন জোসিকুয়েৎজাল। প্রাচীন এজটেকরা নাহুতল ভাষায় কথা বলতো, এবং তাদের পাওয়া বিভিন্ন চিত্রলিপি থেকে এর সাপেক্ষে প্রমাণ মেলে। মজার বিষয় হলো, বর্তমানে আমরা যে চকলেট, টমেটো, পটেটো, চিলি এই সমস্ত শব্দগুলো বলে থাকি, এই শব্দগুলিও এসেছে প্রাচীন নাহুতল ভাষা থেকেই। এজটেকরা অন্ধবিশ্বাসী ও কুসংস্কারাচ্ছন্ন হওয়ার ফলে তারা মনে করত কোনো একদিন সাদা চামড়া দাড়ি বিশিষ্ট দেবতা আসবে তাদের উদ্ধার করতে। অপরদিকে তখন ইউরোপীয় দেশগুলি নতুন নতুন স্থান আবিষ্কারের জন্য অভিযান শুরু করে। কলম্বাসের আমেরিকার সন্ধান পাওয়ার পর স্প্যানিশ অনুসন্ধান আরও তুঙ্গে ওঠে। এই সময় হার্নন কার্তেস নামক জনৈক স্প্যানিশ ক্যাপ্টেন দায়িত্ব গ্রহণ করেন প্রাচীন মেক্সিকান অঞ্চলে অনুসন্ধান করার। উত্তরে আটলান্টিক মহাসাগর হয়ে তারা এসে পৌঁছয় ইউক্তানে, এবং 1519 খ্রিস্টাব্দের মার্চে তিনি পদার্পণ করেন টাবাস্কোতে। সেখানে কয়েকদিন থেকে আশেপাশের উপজাতি গোষ্ঠীগুলো থেকে নানান তথ্য সংগ্রহ করেন, এবং সেই সমস্ত আদিম উপজাতিরা কার্তেসকে তাদের রক্ষাকর্তা ভেবে তাদের অভ্যর্থনা করে এবং নানান উপঢৌকন দেয়, যার মধ্যে 20 জন নারীও ছিল। এই নারীদের মধ্যেই একজন ছিলেন মালিঞ্চি, যে এজটেকদের বারংবার বর্বর আক্রমণে ক্ষুব্ধ ছিল এবং প্রতিহিংসা চরিতার্থ করার সুযোগ পেয়ে কার্তেসের অনুবাদিকার কাজ করেন।
কার্তেস এই সব আদিবাসী জনগোষ্ঠীর পারস্পরিক বিদ্বেষ ও প্রতিহিংসাকে অত্যন্ত চতুরতার সাথে নিজের অভিসন্ধি চরিতার্থ করার জন্য ব্যবহার করে এবং সময় নিয়ে এজটেকদের শত্রু ও অন্যান্য জনগোষ্ঠীদের সহযোগিতা নিয়ে তিনি নিজের সৈন্যবল বৃদ্ধি করেন। তখন এজটেক সাম্রাজ্যের রাজা ছিলেন দ্বিতীয় মক্তেজুমা। প্রথম যখন কার্তেস তেনোস্তিতলানে প্রবেশ করেন তখন তার গায়ের রং দেখে এজটেকরা ভাবেন সাদা চামড়ার দাড়ি বিশিষ্ট দেবতা এসেছেন তাদের উদ্ধার করতে। এজটেকরা তাদের দেবতা জ্ঞানে সমাদর করেন। স্বয়ং সম্রাট দ্বিতীয় মক্তেজুমা এসে অতিথিদের বরণ করেন। বোকা অহংবোধে উন্মত্ত এজটেকরা কার্তেসদের আসল অভিসন্ধি ধরতেও পারে না এবং যার ফলস্বরূপ অত্যন্ত সফলতার সাথে মাত্র কয়েক দিনের মধ্যেই তেনোস্তিতলান জয় করে সেখানে স্প্যানিশ আধিপত্য স্থাপন করেন। যদিও পরে এজটেকরা চেষ্টা করেছিল বিদেশিদের দমন করার, কিন্তু স্প্যানিশরা নিজেদের সাথে নিয়ে গিয়েছিল স্মল পক্স, আর এই রোগ সেই সমস্ত আদিবাসীদের মধ্যে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার নেয়। পুরো জনগোষ্ঠীর 1/3 মানুষ রোগাক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। বোকা এজটেকদের উদ্ধত্ত, অহমিকা, কুসংস্কার আর অন্ধবিশ্বাস শেষ করে দেয় তাদের গৌরবময় স্বাধীনতার অধ্যায়কে। আর এই আধিপত্য স্থাপনের মধ্যে দিয়েই মধ্যযুগীয় পর্বের শেষ ও প্রাক আধুনিক পর্বে সাম্রাজ্যবাদ বিস্তারের যুগ আরম্ভ হয়, যে সাম্রাজ্যবাদ এবং উপনিবেশ স্থাপনের ক্রমবর্ধমান প্রতিযোগিতা সূচনা করে শাসন, শোষণ ও বিস্তারবাদী রাজনীতির, যার প্রভাবে বিগত 600 বছর পরেও বিভিন্ন যুদ্ধ, আন্তর্জাতিক রাজনৈতিক কূটনীতি পরিচালিত হচ্ছে। এতদূর লিখে থামল অর্ঘ। ওর চোখে মুখে ফুটে উঠেছে এক অদ্ভুত যন্ত্রণা ভরা ক্রোধ। আবার কিসের যেন একটা ভাবনায় ডুবে গেল। আমেরিকাতে থাকাকালীন ও দেখে এসেছিল সেই স্থান যেখানে 600 বছর আগে ছিল এজটেক সম্প্রদায়। কত বৈভব, কত প্রাচুর্যে ভরা ছিল সেই সভ্যতা, অথচ সেই সব আজ পরিণত হয়েছে ভগ্নপ্রায় স্থাপত্যতে। শুধু এই একটাই কারণে শতাব্দীর পর শতাব্দী ধরে কত মানুষ, কত প্রজন্ম, কত সভ্যতা নষ্ট হয়ে গেছে। না, ওকে আরো তাড়াতাড়ি সব কাজ শেষ করতে হবে, নয়তো আমাদের এই পৃথিবীটা এই শয়তানটা শেষ করে দেবে। এইবার আর কিছুতেই ও একে জিততে দেবে না, কিছুতেই না। শেষের কথাগুলো প্রচণ্ড রাগে দাঁতে দাঁত চেপে আউড়ে চলল অর্ঘ। আজ আবারও ডক্টর সামন্ত চেম্বারে বসে আছে অর্ঘ। তবে আজও একা নয়, ওর সাথে তন্ময় নিজেও এসেছে। আসলে এতদিন ধরে অর্ঘের কোনো খবর না পেয়ে ডক্টর সামন্ত তন্ময়ের সাথে কন্ট্যাক্ট করে। তন্ময় নিজেও অর্ঘর ভাবভঙ্গি আজকাল বুঝতে পারছে না। ছেলেটা সারাদিন যাবৎ ল্যাবে কিছু রিসার্চ করছে আর বাড়িতে থেকে কি কি সব পড়ছে। যতবার তন্ময় জিজ্ঞেস করেছে ততবার অর্ঘ ওকে ধৈর্য ধরো বন্ধু, চমক আসতে চলেছে বলে এড়িয়ে যাচ্ছে। এই জন্যই ওরা দুইজন আরও বেশি চিন্তিত অর্ঘের জন্য। যে ছেলেটির বাবা মারা গেছে 2 মাসও হয়নি, তার মধ্যে এত আনন্দ কেন হবে? এসবের কোনো উত্তর তন্ময়ের কাছে নেই। আজকাল তন্ময়কে খুব একটা নিজের ফ্ল্যাটে আসতেও দেয় না অর্ঘ। ও যে কি করছে আর কি করতে চলেছে পুরোটাই রহস্যে ঢাকা। অর্ঘকে এভাবে দেখে খুশি হলেন বয়স্ক ডাক্তার সামন্ত। অর্ঘকে তিনি নিজের ছেলের মতোই ভাবেন। স্বভাবসুলভ স্মিত হাসি হেসে তিনি অর্ঘকে প্রশ্ন করলেন, যাক, তাহলে এতদিনে অর্ঘ জানা একটু বেটার ফিল করছে। তা আর ভয় লাগছে এখন?
অর্ঘ্য আবারও সেই রহস্যময়ভাবে হেসে বলল, ভয় না তো, এখন আর আমি ভয় পাই না, একদমই না। ডক্টর সামন্ত মুখের হাসিটা বজায় রেখেই বললেন, যাক, তবে ঠিক আছে। অর্ঘ্য হাসল। ডক্টর সামন্ত একবার তন্ময়ের দিকে তাকিয়ে আবার অর্ঘ্যকে প্রশ্ন করল, তোমার এখন হ্যালিউসিনেশন, মাথা ব্যথা বা ঘুমের সমস্যা হচ্ছে? অর্ঘ্য এবারেও হাসি হাসি মুখ করে না সূচক মাথা নাড়ল। ডক্টর সামন্তর মুখের হাসিটা একটু যেন মিলিয়ে এলো, একটা আশঙ্কার ভাব ফুটে উঠছে। অর্ঘ্যর এই অতিরিক্ত স্বাভাবিক থাকাটাই যেন সবচেয়ে বেশি অস্বাভাবিক ওনার কাছে। ওদিকে তন্ময় নিজেরও কেমন যেন অস্বস্তি লাগছে। এই অর্ঘ্য কেমন যেন, এ যেন ওর চেনা বন্ধু অর্ঘ্য নয়। তন্ময়ের ভাবনাতে বিচ্ছেদ ঘটিয়ে ডক্টর সামন্ত সামান্য জড়তার সাথে নম্রভাবে বলল, তোমার বাবার ব্যাপারে শুনেছি, বুঝতে পারছি তুমি কষ্ট পেয়েছ, কিন্তু কি বলো তো, সবাই তো আর সব দিন বাঁচে না। তুমি, আমি, সবাই একদিন চলে যাব, আর তাই। এতদূর বলে থেমে গেলেন ডক্টর সামন্ত। উনি দেখলেন অর্ঘ্যর মুখের ভাব বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। উনি ভেবেছিলেন হয়তো অর্ঘ্য নিজেকে সামাল দেওয়ার জন্য বেশি বেশি হাসি খুশি দেখানোর চেষ্টা করছে। এটা মানুষের খুব স্বাভাবিক একটা প্রবৃত্তি। সাইকোলজি অনুযায়ী যারা অতিরিক্ত দুঃখ কষ্টে থাকে তারা অতিরিক্ত হাসে। সেটা এক ধরনের মেন্টাল স্টেজ, যেখানে দুঃখী মানুষটা আমি ঠিক আছি এই কথাটা নিজেকে বোঝানোর জন্য বেশি মাত্রায় জোর করে হাসে। আসলে এই হাসি আনন্দের নয়, তা গভীর অবসাদের। আর অর্ঘ্যর যেহেতু প্রথম থেকেই ডিপ্রেশন, অ্যাংজাইটি আছে, তাই ওর জন্য বিষয়টা আরও বেশি চিন্তার। টেবিলে থাকা পেপারওয়েটটা হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতে ডক্টর সামন্ত আরও একটু নরম স্বরে অর্ঘ্যকে আবার বললেন, দেখো অর্ঘ্য, আমি তো তোমাকে নিজের ছেলের মতোই ভাবি, তাই আমার কাছে তোমাকে ফর্মালিটি করতে হবে না। আমি জানি তুমি তোমার বাবাকে খুব ভালোবাসতে, আর ওনার এইভাবে চলে যাওয়ায় তুমি অনেক কষ্ট। এতক্ষণ অর্ঘ্য ডক্টর সামন্তর কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনলেও শেষের কথাটা শুনে ফিক করে হেসে ফেলল। তাই ডক্টর সামন্ত বাকি কথাটা শেষ না করেই ভ্রুচুকল কুচকে তাকালো অর্ঘ্যর দিকে। ওদিকে অর্ঘ্য তখনও হেসে চলেছে। তন্ময় অবাক হয়ে তাকিয়ে আছে অর্ঘ্যের দিকে। বিষয়টা কি হচ্ছে তা আরও ভালোভাবে বোঝার জন্য ডক্টর সামন্ত এতক্ষণে নরম স্বরটা পরিবর্তন করে কিঞ্চিত গম্ভীর স্বরে বলল, আমি কি একটা প্রশ্ন করতে পারি তোমাকে? অবশ্য পারি না, তাও করছি, আর আমি আশাও রাখি তুমি সঠিক উত্তর দেবে। ডক্টর সামন্তের কথায় এক প্রকার প্রচ্ছন্ন আদেশের আভাস পেয়ে হাসিটা থামালো অর্ঘ্য। একটু নড়ে চড়ে বসে তন্ময়ের দিকে একবার তাকিয়ে সরাসরি তাকালো ডক্টর সামন্তর দিকে। খালি মুখেই বলবো? মানে একটু চা কফি হলে ভালো হতো না? একটা কিছু অর্ডার করুন আঙ্কেল। অর্ঘ্যকে সামান্য বাঁকা চোখে পরখ করে নিয়ে ডক্টর সামন্ত অ্যাসিস্ট্যান্টকে ফোন করে অর্ডার দিল 3 কাপ কফি কেবিনে নিয়ে আসার জন্য। কফি মাগে চুপ করে শব্দ করে একটা চুমুক দিয়ে অর্ঘ্য বলতে আরম্ভ করল, হ্যাঁ, তো কি যেন বলছিলেন আপনারা? বাবার চলে যাওয়াতে আমি অনেক কষ্ট পেয়েছি, মেনে নিতে পারিনি। না না, একদমই নয়। আমার বাবার মারা যাওয়াতে আমি বিন্দুমাত্র কষ্ট পাইনি। কেন পাবো বলুন তো? ওরা কি কোনোদিনও আদেও কখনো একবারের জন্যেও বাবা মার মতো আচরণ করেছিল আমার সাথে? তাই মা বা বাবা কারোরই মৃত্যুতে আমার কিছু যায় আসে না।
বরং ওদের জন্যই আমার ছোটবেলাটা নষ্ট হয়ে গেছে। শেষের কথাটা অত্যন্ত আক্রোশের সাথে বলে থামল অর্ঘ্য। এবার তন্ময় সরাসরি প্রশ্ন করল, তোকে আমি আজ পর্যন্ত কখনো এই ব্যাপারে প্রশ্ন করিনি, তবে আজ না করে থাকতে পারছি না। কাকু কাকিমার মধ্যে কিসের সমস্যা ছিল? তন্ময় থেকে তাকিয়ে খানিকক্ষণ চুপ করে কি যেন ভাবল অর্ঘ্য, যেন কিছু একটা মনে করার চেষ্টা করল, এবং পরবর্তী কথাগুলো কিভাবে বলবে তা যেন নিজের মনে সাজিয়ে নিল। কিছুক্ষণ পর গলাটা ঝেড়ে পরিষ্কার করে নিয়ে আবার বলতে শুরু করল। যখন থেকে আমার জ্ঞান হয়েছে তখন থেকেই প্রতিদিন মা বাবাকে আমি ঝগড়া করতে দেখেছি। এমন একটা দিনও ছিল না যখন ওরা ঝগড়া করেনি। মানে কখনো কখনো সে ঝগড়া এতটাই বিশ্রী পর্যায়ে চলে যেত যে দুজন দুজনকে অশ্রাব্য ভাষায় গালাগালি দিত, আর একে অপরকে গায়ে হাত তুলতেও দ্বিধা করতো না। একটু থেমে কফিতে আবার চুমুক দিয়ে পুনরায় শান্ত গলায় বলতে লাগলো সে, যখন একটু বড় হলাম তখন বুঝলাম মা বাবা দুজনেরই বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। মা আমাকে কথায় কথায় খুব মারত, সব সময় আমাকে অভিশাপ দিত আমার জন্য নাকি মায়ের জীবনটা শেষ হয়ে গেছে। একটা সময়ের পর আমার ওদের দুজনকেই খুব ভয় লাগতো। ওরা কারণে অকারণেই আমাকে মারত। আমি যাতে মার না খেতে হয় সেই ভয়ে সব কিছুতে ভালো রেজাল্ট করতাম। এমনকি খিদে পেলেও মাকে বলতে পারতাম না যে মা মা আমার খিদে পেয়েছে। অন্যান্য বাচ্চারা কোথাও পড়ে গিয়ে আঘাত পেলে আগে বাড়িতে এসে বলে, আমি মনে হয় একমাত্র বাচ্চা যে কোথাও কোনো আঘাত পেলে লুকিয়ে রাখতাম যাতে মার না খেতে হয়। আমি ছিলাম ওদের ফ্রাস্ট্রেশন বের করার যন্ত্র। ওনাদের যখনই রাগ হতো তখনই আমাকে মেরে ক্ষান্ত হতেন। এভাবেই চলছিল। একদিন স্কুল থেকে ফিরে এসে দেখি আমাদের ঘরের বাইরে অনেক লোকজন আর পুলিশের গাড়ি দাঁড়িয়ে। ঘরের ভেতরে এসে জানতে পারলাম ওই মহিলা আত্মহত্যা করেছে। পুলিশ বাবাকে ধরে নিয়ে যায়, পরে সঠিক প্রমাণ না পেয়ে ছেড়ে দেয়। ওই মহিলা কি জন্য আত্মহত্যা করেছিল তা আজও আমি জানতে পারিনি, আর বেসিক্যালি আমার জানার ইচ্ছেও হয়নি। শুধু এইটুকু জেনেছিলাম ওনাদের বিয়ে ওনাদের মতের বিরুদ্ধে হয়েছিল। তারপর মেদিনীপুরে থাকা আমার পক্ষে আর সম্ভব ছিল না। পাড়াতে, স্কুলে, টিউশনিতে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করতো, ব্যঙ্গ করতো। আমি খোরাকের পাত্র হয়ে গেছিলাম। কেউ কেউ আবার আগ বাড়িয়ে এসে আসল ঘটনা কি জানতে চাইতো। তাই অবশেষে ভালো রেজাল্ট করে ব্যাঙ্গালোর চলে যাই। সেখান থেকে পরে ইউএসএ। থামল অর্ঘ্য। মলিন হেসে ডক্টর সামন্তর দিকে তাকিয়ে বলল, ব্যাস এই হলো আমার জীবন কাহিনী। তাই মা বাবা কারোরই চলে যাওয়ায় আমি তেমন দুঃখ পাইনি। তন্ময় একটা দীর্ঘশ্বাস ফেলে অর্ঘ্যর ডান কাঁধে হাত রেখে সামান্য চাপ দিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টাটুকু করল। অনেকক্ষণ পর ডক্টর সামন্ত অর্ঘ্যর দিকে তাকিয়ে আবার প্রশ্ন করলেন, আচ্ছা অর্ঘ্য, তুমি গত কয়েক মাস আমার কাছে আসোনি, অথচ আগে সামান্য ভয় পেলেই থেরাপি নিতে আসতে। হঠাৎ কি হলো যার জন্য তুমি এখন আর আসো না? অথচ আমি দেখতে পাচ্ছি তুমি যার পরও নাই আনন্দে আছো। আমরা কি জানতে পারি তোমার কাছে এই আনন্দের কারণ? ডক্টর সামন্তর প্রশ্নটা শুনে মুখটা ফ্যাকাশে হয়ে গেল অর্ঘ্যর। এই প্রশ্নের উত্তর দেওয়াটা কতটা ঠিক হবে সেটাই যেন একটু আন্দাজ করে নিল। অর্ঘ্যকে অন্যমনস্ক দেখে সামন্ত আবার বলল, কি ভাবছো অর্ঘ্য? সামান্য চকিত হয়ে অর্ঘ্য যেন সম্বিত ফিরে পেল। নড়ে চড়ে বসে ডক্টর সামন্তর দিকে তাকিয়ে সে প্রশ্ন করল, আচ্ছা আঙ্কেল, একটা প্রশ্নের উত্তর দিন তো। ডক্টর সামন্ত ভ্রুযুগল কুঁচকে তাকিয়ে আছে তার দিকে। অর্ঘ্য বলল,
আমাদের এই পৃথিবীতে এই যে এত যুদ্ধ, হত্যা, খুনোখুনি, রক্তপাত, অশান্তি, এই সব কিছুর মূলে দায়ী কি বলুন তো? কামরায় উপস্থিত দুজন মানুষই নিশ্চুপ, যেন তারা পারবে বলতে। তাও একবার অর্ঘ্যর কাছ থেকেই সবটা শুনতে চাইছে। অর্ঘ্য আবারও বলল, কি হলো, বলতে পারলে না তো? আচ্ছা, আমি বলছি। সেই আদিম যুগ থেকে এখনো পর্যন্ত যা কিছু রক্তপাত, অশান্তি, যুদ্ধ হয়েছে, তার পেছনে সবচাইতে গুরুত্বপূর্ণ কারণ ছিল মানুষের রাগ। ডক্টর সামন্ত ও তন্ময় একে অপরের মুখের দিকে চাইলেন। তন্ময় বলল, হ্যাঁ তো। অর্ঘ্য তন্ময়ের দিকে তাকিয়ে হেসে বলল, সবুর করো হে বন্ধু, তারাও, মানে এই তো আমি সবে শুরু করেছি। হ্যাঁ, তো আমি যা বলছিলাম, আমি এতদিন ধরে আপনাকে বলছিলাম যে আমি দৃশ্যগুলো দেখি তার নিশ্চিত কিছু মানে আছে। আপনি বলতেন ওগুলো নাকি আমি হ্যালুসিনেট করি। না, তা নয়। এতদিনে আমি বুঝতে পেরেছি ওগুলোর আসল মানে। আসলে আজ থেকে প্রায় 600 বছর আগে আমি ছিলাম একজন এজটেক। বিস্ময়ে মুখ দিয়ে একটা কথা ফুটল না তন্ময় ও সামন্তর। অর্ঘ্য ওদের মুখের দিকে তাকিয়ে বলল, ওহ, আপনারা আবার বুঝবেন না, দাঁড়ান বলছি। এখন যেখানে মেক্সিকো, সেই স্থানে আজ থেকে 600 বছর আগে এজটেক সভ্যতা ছিল। আপনারা চাইলে ইন্টারনেটে সার্চ করতে পারেন। আমি ছিলাম সেই সাম্রাজ্যের প্রধান সেনাপতি, কিন্তু আমরা নিজের প্রজাদের ওপর প্রচণ্ড অত্যাচার করতাম এবং কুসংস্কারাচ্ছন্ন ছিলাম বলে তখন স্প্যানিশরা পৃথিবীব্যাপী নতুন নতুন স্থানের খোঁজ শুরু করল। সেই সময় হার্নান কর্তেস নামক জৈনিক স্প্যানিশ কমান্ডার আমাদের ওপর আক্রমণ করে। হ্যাঁ, আমরা শক্তিশালী ছিলাম, কিন্তু ওই যে প্রজাদের ওপর অত্যাচার করতাম বলে ওরা রাগে শত্রুদের সাহায্য করে। আর তেনোচিত্তলানের যুদ্ধে আমি নিহত হই। দেখুন, সেই রাগ। শুধু তাই নয়, আজ পর্যন্ত যত কিছু ঘটেছে তার সব কিছুর পেছনেই মূল কারণ হচ্ছে রাগ। এমনকি যখন ভূমিকম্প, বন্যা, সাইক্লোন এসব হয়, তখন আমরা বলি এসব আসলে প্রকৃতির ক্রোধ। কিন্তু প্রকৃতির ক্রোধকে তো আমি একা নিয়ন্ত্রণ করতে পারবো না। তবে মানুষের রাগ। এতদূর বলতেই তন্ময় বিরক্ত হয়ে অর্ঘ্যকে থামিয়ে দিল। তুই কি দিন দিন পাগল হয়ে যাচ্ছিস? না মানে আমি ভাবতে পারছি না, আমেরিকা থেকে পড়াশুনো করে আসা তুই যে কিনা এত বড় ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল কোম্পানির মেডিসিন রিসার্চের বিভাগের উচ্চপদস্থ অফিসার, সে এই সব বোকাস কুসংস্কারের কথা বলছে। মানে সত্যিই আমি ভাবতে পারছি না। তন্ময়কে ইশারায় থামতে বলল সামন্ত। তন্ময় শান্ত হতে সামন্ত খুব শান্ত স্বরে বলল, তুমি কিসের ওপর ভিত্তি করে এই কথাগুলো বলছো তা কি আমরা জানতে পারি? কেন নয়, নিশ্চয়ই। আসলে আমি রাতে ঘুমানোর সময় ফোনে রেকর্ডিং অন করে রাখতাম। পরে যখন ঘুম ভাঙে তখন রেকর্ডিং থেকে আমি যেসব শব্দগুলো শুনে নোট করে এবং সেগুলোকে নেটে সার্চ করে এতদিনে এই সত্যিটা বুঝতে পেরেছি। আপনাকে আমি আগেই বলতে চেয়েছি, কিন্তু আপনি কখনোই আমার কথাগুলো মন দিয়ে শোনার চেষ্টা করেননি। অযথা টেনশন করছি বলে এড়িয়ে গেছেন। ডক্টর সামন্ত এত দিনে নিজের এই ভুলটা ধরতে পারলেন। অত্যন্ত অনুশোচনা হচ্ছে তার। অর্ঘ্যের সমস্যাটাকে উনি সামান্য পারিবারিক ও কাজের প্রেশারে ডিপ্রেশন ভেবেছিলেন, কিন্তু সমস্যাটা যে এত গভীর, ছেলেটা যে আস্তে আস্তে আরও বেশি করে মানসিকভাবে অসুস্থ হচ্ছিল, তা ওনার বুঝতে বড় দেরি হয়ে গেছে। তন্ময় আবার বিরক্তিপূর্ণ গলায় জিজ্ঞেস করল, কি বললি তুই? তোরই এজটেকরা ছিল 600 বছর আগে। ও না, তুইও ছিলিস এজটেক, তারপর তোর এই জন্ম লাভ করেছিস। তুই মাঝের 500 বছর কি তোর আত্মা বটগাছের ডালে ডোল খাচ্ছিল নাকি আটলান্টিক ভারত মহাসাগরে সাঁতার কাটতে গেছিল? যেটা জানিস না সেটা নিয়ে বকিস কেন?
এজটেকরা মায়ান ও ইনকা সভ্যতার লোকেদের মতোই প্রাচীন কিছু তন্ত্রমন্ত্রের চর্চা করত। কিছু ক্ষেত্রে ক্যানিবালিজমের প্রমাণ মিলেছে, আবার বলিও দিত ঈশ্বরকে শান্ত করার জন্য। প্রাচীন নাহুতল ভাষায় উল্লিখিত এক লিপিতে বলা আছে, যে সমস্ত লোকের অপঘাতে মৃত্যু হবে এবং মৃত্যুর কারণে তারা তাদের সেই জন্মের স্বীয় কর্তব্য ও দায়িত্ব পালন করার আগেই মৃত্যুবরণ করবে, তাদের আবার পুনর্জন্ম হবে এবং তাদের এজটেক থাকাকালীন বাকি থেকে যাওয়া কর্তব্যের সমস্ত কিছু কথা তখন মনে পড়বে যখন তারা পুনরায় এসে দাঁড়াবে এজটেক সাম্রাজ্যতে। আর ইউএসএতে থাকাকালীন আমি একবার বন্ধুদের সাথে ঘুরতে গেছিলাম মেক্সিকোতে। তখনই গিয়ে দেখেছিলাম সেই গৌরবময় এজটেক সভ্যতার ধ্বংসাবশেষ। তারপর থেকেই যখনই আমি কোথাও কোনো দাঙ্গা, লড়াই বা যুদ্ধ দেখি, তখনই আমি নিজের এজটেক জন্ম দেখতে পাই। হতে পারে এর আগের জন্মগুলোতে আমি মেক্সিকোতে পৌঁছইনি, তাই মনে পড়েনি। এর জন্যই হয়তো এই জন্ম লাভ করেছি। তো তোমার কি মনে হয়, তোমার এজটেক জন্মে কোনো কর্তব্য বাকি রয়ে গিয়েছিল যা তুমি এই জন্মে পূরণ করবে? ওই যে তখন বললাম, এত যুদ্ধ, হত্যা, দাঙ্গার একটাই কারণ মানুষের রাগ। সেই জন্মে আমি চাইলে পারতাম মানুষের মনের রাগকে কমিয়ে এক শান্ত, সুস্থ সাম্রাজ্য গড়ে তুলতে। তাহলে আর বিদেশিরা আমাদের প্রজাদের রাগকে হাতিয়ার করে আমাদের ধ্বংস করতে পারত না। তাই আমি এই জন্মে এমন এক মেডিসিন আবিষ্কার করেছি যা মানুষের নিঃশ্বাসের সাথে শরীরে গিয়ে তাকে শান্ত করে দেবে এবং সাময়িক সে একটু দুর্বলতা অনুভব করবে, তবে আদপে কিছুক্ষণ পর সে শান্ত হয়ে যাবে। আর এর ফলে সে যতই রেগে থাক, অসুস্থ বোধ করার কারণে সে সহজে কাউকে আক্রমণও করতে পারবে না। এই মেডিসিনটার সবচেয়ে বড় সুবিধে, এটা নর্মাল চাপ ও তাপমাত্রায় গ্যাস অবস্থায় থাকে, তাই কারোর অজান্তেই বাতাসে স্প্রে করে তাদের রাগ নিয়ন্ত্রণে আনা সম্ভব। কেমন ভেবেছি বলুন? এজটেক থাকাকালীন আমি আমার সাম্রাজ্যকে রাগের কারণে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারিনি। তাই এই জন্মে আমি আমার জন্য ধার্য হওয়া সেই কর্তব্য পালন করব। এর ফলে আর কেউ কখনো রাগ করবে না, আর কখনো যুদ্ধ হবে না, কেউ কখনো কাউকে প্রতিহিংসা চরিতার্থ করতে হত্যা করবে না। আর মানুষের এই স্বার্থপর জিজ্ঞাসা কমে গেলে মানুষের পাপও কমে যাবে। স্বাভাবিকভাবেই প্রকৃতিও আর রুষ্ট হবে না আমাদের ওপর। এত দূর বলে থামল অর্ঘ। অপরদিকে তন্ময় আর ডক্টর সামন্ত বেশভারিত নয়নে তাকিয়ে আছে অর্ঘর দিকে। তন্ময় কম্পিত স্বরে অর্ঘকে প্রশ্ন করল, এতদিন তুই তাহলে মানুষের রাগ কন্ট্রোলের জন্য ওই কেমিক্যাল গ্যাসীয় স্প্রের ওপর রিসার্চ করছিলি? অর্ঘ মুখে একটা চওড়া হাসি রেখে সম্মতিসূচক ঘাড় নাড়ল। দেখ অর্ঘ, পাগলামো করিস না, এসব তোর ভুল ধারণা। পাগলামো আমি না, পাগলামো তোরা করছিস। আমি বলছি তো, আমি সেই তেনোচিত্তলানের এজটেক বিত্রোসে, যে তেনোচিত্তলানের যুদ্ধে নিহত হয়েছিলাম। সেই জন্মে আমি বহু নিরীহ মানুষকে অত্যাচার করেছি, কিন্তু শেষ সময় আমি বুঝেছি ভালোবাসা ছাড়া কোনো সভ্যতা স্থায়ী হয় না। রাগ সব সভ্যতা ধ্বংস করে দেয়। তাই এই জন্মে আমার সব মনে পড়েছে। তার একটাই কারণ, আমি মেক্সিকো গিয়ে এজটেক সভ্যতার ভূমিতে পৌঁছেছি। আর এজটেক নিয়ম অনুযায়ী আমি এই জন্মে আমার বাকি থেকে যাওয়া কর্তব্য পালন করব। আচ্ছা তুই বল, আমি তো এই জন্মে সায়েন্টিস্ট নাও হতে পারতাম, কিন্তু আমি সায়েন্টিস্ট হলাম কারণ আমি চাইলেই পারি অ্যাঙ্গার কন্ট্রোল স্প্রে বানাতে, আর আমি তা বানিয়ে ফেলেছি। এবার শুধু ট্রায়ালের অপেক্ষা। প্রচণ্ড রাগে তন্ময়ের ডান হাতটা মুষ্টিবদ্ধ করে দুম করে শব্দ করে টেবিলে মারল। জোরে জোরে শ্বাস নিচ্ছে রাগ কমানোর জন্য। এমন সময় ওর নাকে এলো মিষ্টি একটা গন্ধ। গন্ধটা নাকে প্রবেশ করার সাথে সাথে কেমন একটা শীতলতা অনুভব হচ্ছে নাসার অন্ত্রে। ঠিক যেমন প্রচণ্ড ঠান্ডাতে নিঃশ্বাস নিতে গেলে নাক দিয়ে ঠান্ডা বাতাস ঢোকে, তেমন। ব্যাপারটা কি হচ্ছে বুঝতে চেয়ে পাশ ফিরে তাকাতেই দেখলো অর্ঘ নিজের মুখে মাস্ক পরে একটা কাঁচের ছোট্ট বোতলের ঢাকনা খুলে অর্ঘ নাকের সামনে ধরেছে।
বোতল থেকে একটু একটু করে কুণ্ডলি পাকিয়ে একটা হালকা গোলাপি ধোঁয়া বেরোচ্ছে। অর্ঘ্য হাসি হাসি মুখ করে একবার ওর দিকে তাকাচ্ছে আর একবার হাত খড়িটার দিকে তাকাচ্ছে। তন্ময়ের প্রচণ্ড রাগ হলেও শরীরটা কেমন ঝিম মেরে গেল। ও আর কিছু বলল না। ঠিক এই সময় অর্ঘ্য বোতলটা বন্ধ করে আপ্লুত কণ্ঠে তন্ময়কে জিজ্ঞেস করল, কিরে আর রাগ ধরছে? তন্ময় কিছু বলল না দেখে অর্ঘ্য ভাবল এতদিনে ওর রিসার্চ সফল হয়েছে, ও পেরেছে। তন্ময়ের শরীরটা জ্বালা করছে তখন। ও আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে অর্ঘ্যকে ডাকার চেষ্টা করল, কিন্তু অর্ঘ্য তখন পিছনে ফিরে উল্লাসে মত্ত। হঠাৎ তন্ময়ের বুকটা ব্যথা করতে শুরু করলো। এক তীব্র জ্বালা যেন পুড়িয়ে দিচ্ছে শরীরের ভিতরে সব কিছু। ও হাত নেড়ে ডাকার চেষ্টা করছে অর্ঘ্যকে। শ্বাস যেন বন্ধ হয়ে আসছে। এই বদ্ধ উন্মাদের তৈরি এই বিষাক্ত গ্যাস ওকে ওকে মেরে ফেলছে। তন্ময় জানে ও আর বাঁচবে না। ধপ করে একটা শব্দে তন্ময়ের শরীরটা নিচে পড়ে গেল। আওয়াজ পেয়ে এতক্ষণে অর্ঘ্য পিছনে তাকিয়ে খানিকটা হতবাক হয়ে গেল। ও দৌড়ে এলো মাটিতে শুয়ে ছটফট করতে থাকা তন্ময়ের দিকে। ততক্ষণে ছেলেটার নাক, মুখ ও চোখের কোণ দিয়ে কালো রক্ত বেরোতে শুরু করেছে। আরও কিছুক্ষণ সংগ্রাম চালিয়ে অবশেষে তন্ময়ের জীবনে যবনিকা পতন হল। স্তব্ধ হয়ে খানিকক্ষণ বসে রইল অর্ঘ্য। ওর খুব খারাপ লাগছে, কান্না পাচ্ছে। হঠাৎ তন্ময়কে ডাকতে লাগলো ও। এই 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 তন্ময়, এই ওঠ না। কি হলো তোর তন্ময়? এই তন্ময়, আরে ওঠ না। তন্ময়, কি হলো তোর? ওঠ না। না, তন্ময় উঠল না। অর্ঘ্য কান্নায় ভেঙে পড়ল। এত দিন ধরে ওই রিসার্চটা করে আসছে, আর শেষে কিনা ও ব্যর্থ। আসলেই এটা কোনো কাজের কাজ না। মানুষের রাগকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ ওর এই অ্যাঙ্গার কন্ট্রোল স্প্রে। তাহলে তাহলে কি সামন্ত আঙ্কেল যে কথাগুলো বলেছিল সেগুলোই ঠিক? কথাগুলো মনে পড়ল অর্ঘ্যর। অর্ঘ্য থামার পর দেখল তন্ময় আর ডক্টর সামন্ত ওর দিকে বিস্ফারিত নয়নে তাকিয়ে আছে। তন্ময় নিজের মাথার চুল টেনে বলল, তুই কি জেলে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস? তুই জানিস এসব পাগলামি করে রিসার্চ করা বেআইনি? কি না কি স্বপ্ন দেখে তার ব্যাখ্যা করছিস তুই? অর্ঘ্য নিরুত্তর। ডক্টর সামন্ত এবার গম্ভীর স্বরে বললেন, ওকে এইভাবে বলে লাভ হবে না তন্ময়। ও এখন নিজের মধ্যে নেই। ও এর আগে যখনই এই স্বপ্ন বা হ্যালিউসিনেশনের কথা বলতো, তখনই ওকে আমি বারবার বলেছি এটা জাস্ট একটা ড্রিম ওর ওভার থিঙ্কিংয়ের জন্য, কিন্তু ও বিশ্বাসই করেনি। অবশ্য আমারও ভুল হয়েছে। আমিও এই সমস্যাটা আন্ডার এস্টিমেট করেছি। ও যদি আমাকে প্রথমেই ওর এই জন্মান্তরের সূত্র ধরে রিসার্চ করার বিষয়টি বলতো, তাহলে আমি আরো বেশি সতর্ক হতে পারতাম। সবটা পুরোপুরি আমাকে না বলায় আমিও ব্যাপারটা ডায়াগনোসিস করতে পারিনি। আসলে দোষ ওর না। ছোটবেলা থেকে ডোমেস্টিক ভায়োলেন্স থেকে বড় হয়েছে। ওর প্যারেন্টস ওকে মানসিক ও শারীরিক শোষণ করেছে। এসব কারণে ওর মনে রাগের প্রতি এক ধরনের ঘেন্না বা ভয়ের সৃষ্টি হয়েছে। তাছাড়া ওর মায়ের মৃত্যুটাও ওর কাছে ট্রমা, এবং তার ফলে ও যা বুলি ও র্যাগিংয়ের শিকার হয়েছে সবার কাছ থেকে, সেগুলো ওকে আরও বেশি মানসিক অসুস্থ করে তুলেছে। এই ধরনের রোগকে বলা হয় মাস্টিগোফোবিয়া, অর্থাৎ
ফিয়ার অফ বিটেন বা মার খাওয়ার ভয়। এটা কম বেশি সব বাচ্চারই থাকে, কিন্তু যারা অলরেডি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার তাদের ক্ষেত্রে এটা মারাত্মক আকার ধারণ করে, যেমনটা অর্ঘের ক্ষেত্রে হয়েছে। এই অবস্থায় যখন ও মেক্সিকোতে ঘুরতে যায়, ওখানের সভ্যতার গল্প ওর মনে থেকে যায়। সাধারণত আমরা কোথাও ঘুরতে গেলে কখনো কখনো আমাদের মনে হয় আমি আগেও এইখানে এসেছি, কিছু কিছু মনে পড়ে না। আসলে ওটা একটা ইলিউশন। আমরা সাধারণ মানুষেরা সেভাবে জিনিসটা ভাবি না, কিছু সময় পর ভুলে যাই, কিন্তু অর্ঘের ক্ষেত্রে তা হয়নি। ওর ওই রকম ইলিউশন হওয়ার ফলে ও ভেবে নেয় ও এখানেরই কেউ ছিল, আর তারপরেই ওর নিজের মনের মধ্যে একটা গল্প নির্মাণ করে। ওখানে বিবরণ শুনে নেট থেকে ডাটা কালেক্ট করে ও আরও বেশি করে এই গল্পকে রূপ দিতে থাকে নিজের মনে। ওই যে বিত্রসের চরিত্রটার কথা বলল, সেটা নিছকই ওর কল্পনা। সেরকম কোনো চরিত্রের অস্তিত্ব আদৌ কিন্তু ওই সভ্যতায় কখনো ছিল না। এজটেক সভ্যতার ধ্বংস হবার বাস্তব গল্পের সাথে ও যে নিজের বিত্রসের চরিত্রটা জুড়ে দিয়েছে, এর ফলে ও আরও বেশি বিচ্ছিরিভাবে বাস্তব আর কল্পনার মধ্যে তলিয়ে যাচ্ছে। এরই সাথে ওর মনে ফোনোফোবিয়াও সৃষ্টি হয়। এই ফোবিয়াতে মানুষ যে কোনো রকম ব্লাস্টের আওয়াজকে ভয় পায়। এর থেকেই ওর মনে জন্ম নিয়েছে এই যুগে মানুষের রাগ কমানোর জন্য কিছু আবিষ্কার করতে হবে। জন্মান্তরের গল্পটা নিছকই ওর এক ধরনের মানসিক কল্পনা। তোমার বন্ধু মানসিকভাবে প্রচণ্ড অসুস্থ তন্ময়, ওর চিকিৎসার প্রয়োজন, ওর খেয়াল রেখো। আমি দিল্লি থেকে ফিরে এসেই ওর কাউন্সিলিং শুরু করব, নয়তো বড় কোনো বিপদ ঘটে যাবে। তন্ময় চিন্তিত সুরে ডক্টর সামন্তকে প্রশ্ন করল, আঙ্কেল, আমার মনে একটা প্রশ্ন রয়ে গেল। ওর যে মানসিক সমস্যা হয়েছে তাতেও একটা অবাস্তব কাল্পনিক ঐতিহাসিক চরিত্র কল্পনা করছে নিজেকে, তাই তো? ডক্টর সামন্ত ওদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকা অর্ঘ্যর দিকে তাকিয়ে গম্ভীর ও চিন্তিত কণ্ঠে বললেন, তাহলে ও নিজে তো অনেক শান্ত নিরীহ, অথচ ওর মতে বিত্রসে ছিল অত্যাচারী। তাহলে ও কিভাবে বিত্রসের সাথে নিজের মিল পাচ্ছে? ডক্টর সামন্ত বেশ কিছুক্ষণ ভাবলেন ব্যাপারটা নিয়ে। ওদিকে অর্ঘ্য ক্ষিপ্ত হয়ে বলল, এই জন্যে আমি আপনাদের কিচ্ছু বলতে চাইনি। আমি জানতাম আপনারা আমাকে বিশ্বাস করবেন না। ওকে বিশেষ পাত্তা না দিয়ে ডক্টর সামন্ত তন্ময়ের দিকে তাকিয়ে বলল, আসলে ওর ছোটবেলাতে যা ঘটেছে তার জন্য ওর ধারণা হয়েছে ও আগের জন্মে কারোর ক্ষতি করেছিল, তাই এই জন্মে সেই পাপের শাস্তি পাচ্ছে। খুব সাধারণ একটা কথা যা আমরা অনেকেই মাঝে মধ্যে বলে থাকি। আর সেই থেকে ও নিজের মনে যে বিত্রসে চরিত্রটা গড়ে তুলেছে, সে পাপী, অত্যাচারী। এছাড়াও ওই এজটেক তন্ত্রমন্ত্রেও জন্মান্তরের কথা বলা আছে। এই দুই জিনিস মিলে ওর নিজের মনে এক চরিত্র কল্পনা করেছে যে এজটেক জন্মে প্রচণ্ড অত্যাচারী ছিল, তার ফলও এই জন্মে পাচ্ছে। আর সেই জন্মের স্বীয় কর্তব্য পালন না করে মৃত্যুবরণ করার জন্য এই জন্মে ও এমন এক বস্তুর আবিষ্কারে মেতেছে যাতে আর কখনো যুদ্ধ না হয়। আসলে সবটাই ওর কল্পনা, যেগুলো একে অপরের সাথে বিচ্ছিরিভাবে মিলে গিয়ে ওকে মানসিক রোগীতে পরিণত করেছে। না, আর কিছু শোনার ধৈর্য অর্ঘ্যর নেই। এরা কেউ ওর কথার গুরুত্ব বুঝতেই পারছে না। চেয়ার থেকে উঠে ধপধপ শব্দে পা ফেলে শব্দ করে দরজাটা খুলে কেবিন থেকে বেরিয়ে গেল অর্ঘ্য। সেদিকে তাকিয়ে রইল ডক্টর সামন্ত, আর তন্ময় প্রায় নিজের মাথার চুল ছিঁড়তে লাগল। নিজের উপর প্রচণ্ড রাগে নিজের কালেই একের পর এক চর মেরে যাচ্ছে অর্ঘ্য। ওর পাগলামির জন্য
ওর একমাত্র বন্ধুটিকে মেরে ফেলেছে। ও একজন খুনি, যে খুন হত্যা রাগ থেকে বাঁচানোর জন্য ও এত কিছু করলো, শেষেও নিজেই একজন খুনিতে পরিণত হলো। ক্রুদ্ধ সর্পিলের ন্যায় ফোঁস ফোঁস শব্দ করে ল্যাবের পর্দাগুলো জোরে জোরে টান দিল। ছিঁড়ে পড়ল পর্দা। সেই সাথে পর্দা টাঙানো স্টিলের রডটা খুলে মাটিতে পড়তেই তা হাতে তুলে নিয়ে অর্ঘ্য এলো পাথারিভাবে আঘাত হানতে লাগলো সমগ্র ল্যাব জুড়ে। ঝনঝন শব্দে ভেঙে পড়তে লাগলো একের পর এক রাসায়নিক ভর্তি বোতল। যে ক্রোধকে হত্যা করার জন্য ও এত কিছু করল, সেই ক্রোধেই উন্মাদ হয়ে অর্ঘ্য ভুলে গেল এটা একটা রাসায়নিক ল্যাব। বিভিন্ন রাসায়নিকগুলি বিক্রিয়া করে মুহূর্তেই বিল্ডিংয়ের 5 তলায় অবস্থিত এই ল্যাবকে পরিণত করল যৌতুকগৃহে। সেই সাথে ল্যাব থেকে নির্গত হতে থাকা বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়তে শুরু করলো গোটা শহর জুড়ে। আশেপাশে থাকা মানুষগুলোর কেউ তখন গলা চেপে ধরে জোরে জোরে কাশছে, কেউ মাটিতে পড়ে ছটফট করছে, আবার কারোর নাক দিয়ে বেরিয়ে আসছে রক্তের ধারা। নিউজটা চালিয়ে স্তব্ধ হয়ে গেলেন ডক্টর সামন্ত। প্রতিটা চ্যানেলের হেডলাইনেই ফার্মাসিউটিক্যাল কোম্পানির ল্যাবের বিস্ফোরণ। অ্যাড্রেসটা অর্ঘ্য আর তন্ময়দের কোম্পানির ল্যাবগুলির একটি শাখার। সাংবাদিক সঞ্চালিকা তখন প্রচণ্ড উত্তেজিত হয়ে বর্ণনা করে চলেছেন ল্যাব বিস্ফোরণ ও তার ফলে নির্গত বিষাক্ত রাসায়নিক গ্যাসে এখনো পর্যন্ত মৃত্যু হওয়া প্রায় ১৩,০০০ মানুষের কথা। যদিও সংখ্যাটা আরো বাড়বে তা বলাই বাহুল্য। ল্যাবের মধ্যে থাকা সমস্ত কর্মী পুড়ে মারা গিয়েছে। সামন্ত তড়িঘড়ি করে ফোন করলেন অর্ঘ্যর নাম্বারে। রিং হলো না। তারপর তন্ময়ের নাম্বারে ফোন করলেন। রিং হলো, কিন্তু কেউ ধরল না। তিনি আবারও কল করলেন। অবশেষে ওবাস থেকে এক অপরিচিত কণ্ঠে হ্যালো শুনে ডক্টর সামন্ত অর্ঘ্য আর তন্ময়ের কথা জিজ্ঞেস করলেন। উত্তর সেটাই এলো যেটা উনি আশা করেছিলেন। নিজেদের ফোনগুলো নিয়ম অনুযায়ী ল্যাবের বাইরের সিকিউরিটি সেকশনে রেখে শুধু ওরা দুজন ল্যাবে ঢুকেছিল। পরে এই ফোনটি উদ্ধার করা গেছে, আর বাকি বেশিরভাগ ফোনই পুড়ে গেছে। আর যাদের ফোন তারাও কেউ বেঁচে নেই। শরীরটা অবশ হয়ে এলো ডক্টর সামন্তর। পাশের সোফায় বসে পড়লেন তিনি। চোখের কোণে একটু একটু করে জমা হচ্ছে নোনা তরল। এই বীভৎস হত্যালীলার জন্য কে দায়ী? অর্ঘ্যর অসুস্থ উন্মাদনা, নাকি ছোট থেকে একটু একটু করে অর্ঘ্যকে মানসিকভাবে অসুস্থ করে তোলা এই সমাজ? টিভিতে তখনও সঞ্চালিকা চেঁচিয়ে বিবরণ দিয়ে চলেছেন সেই বীভৎস ঘটনার। আমাদের আজকের গল্প এখানেই শেষ। তবে আজকের গল্প প্রসঙ্গে লেখিকার কিছু কথা বলার আছে, তা বরং তাঁর বয়ানেই শুনে নিই আমরা। অর্ঘ্য হয়তো উন্মাদনার বশবর্তী হয়ে ভেবেছিল ও সবার রাগ কমিয়ে দেবে, কিন্তু সেটাও পারেনি। কিন্তু একটা কথা অর্ঘ্য ঠিকই বলেছিল, যদি সত্যি আমরা আমাদের মনের মধ্যেকার জিঘাংসাগুলোকে হত্যা করতে পারি, তাহলে সত্যি পৃথিবীটা অনেক সুন্দর হবে। আর হয়তো প্রকৃতিও আমাদের ওপর থেকে তারই সাপ তুলে নেবে। বর্তমান পৃথিবীকে অসুস্থ করে তোলার পিছনে যে আমাদের পাপের অবদান অনস্বীকার্য, তার আলাদা করে বলতে হবে না। না, তবে আমি অর্ঘ্যের মতো বিষাক্ত রাসায়নিক দিয়ে কোনো স্প্রে বানানোর পক্ষপাতী নই। আমাদের এই জিঘাংসাকে হত্যা করতে পারে শুধু আর শুধুমাত্র সহমর্মিতা, মনুষ্যত্ববোধ ও ভালোবাসা।
ধন্যবাদ। আমাদের আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি অর্ণব, পর্ব পরিচালনায় এবং ডক্টর সামন্ত ও কৃতদাসের চরিত্রে সৌভিক, শব্দগ্রহণ ও আবহ সঙ্গীতে সুমন জয়, অর্ঘ্য চরিত্রে সায়ন্তন, তন্ময়ের চরিত্রে আসঞ্জন, নিমিস্তে ও অর্ঘ্যের বাবার চরিত্রে নিলয়, বিত্রসে ও যতীন্দার চরিত্রে মানব, দাসী মহিলার চরিত্রে অর্পিতা এবং প্রচ্ছদ অঙ্কনে অভিব্রত। আমরা আজ আমাদের পাশে পেয়েছি স্টোরি ওয়েবস চ্যানেলের পক্ষ থেকে নিলয়কে। অসংখ্য ধন্যবাদ তাকে আমাদের সঙ্গে থাকার জন্য। তার চ্যানেলের লিংক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে। আর আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমগুলি সম্বন্ধে যাবতীয় তথ্যও আপনারা পাবেন ডেসক্রিপশন বক্সেই। আমাদের আজকের গল্প সম্পর্কে আপনাদের মতামত জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম আমরা। আগামী রবিবার আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসবো আমরা। ততদিন প্লিজ টু কেয়ার, টু স্টে টিউনড। নমস্কার।